ইন্টারভিউতেই, এবং সেই ইন্টারভিউ শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে। এবং আপনাদের চারপাশেও যারা রয়েছেন সেই সমস্ত মানুষের সাথে আপনারা কথা বলুন, তাদেরকে অনুপ্রাণিত করুন আমাদের সাথে এখানে যোগ দেবার জন্য। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল পর্বে। এবং এই পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ যিনি, যার কিছু ক্ষমতা রয়েছে এবং যার একজন মানুষের সাথে পরিচয় রয়েছে যে কিনা তাকে হেল্প করে। আসলে মানুষ কথাটা বলে হয়তো ভুল করলাম, আমরা তার সাথে কথা বললেই বুঝতে পারবো। কিন্তু আজ পর্যন্ত এর আগে কখনো কারোর সাথে এই সমস্ত ব্যাপারে শেয়ার করেননি কোনো কিছু। আজকে প্রথমবারের মতো, একদমই প্রথমবারের মতো তিনি তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুরুতেই জানতে চাইবো আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম মঈনুদ্দিন। মঈনুদ্দিন, আপনি পড়াশোনা করেছেন? আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, হেফজও পড়েছি, মাওলানাও পড়েছেন। সো সেই ক্ষেত্রে আপনার তো অনেক জানা আছে। তো আপনি বলছিলেন যে আপনার বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতার কথা আপনি কখনোই কাউকে কখনো বলেননি। কেন বলেননি? না, কাউকে বলিনি। এখানে দেখা যেতেছে আমার কিছু সমস্যা দেখা দিতে পারে। এক নম্বর, যেমন আমার ভিতরে একটা অহংকার আসতে পারে। আচ্ছা, যে আমি একটা কিছু পারছি, কিছু করতে পারতেছি, আমার মানুষের দ্বারা কোনো ক্ষতি হইতে পারে, আমার ভিতরে একটা ফখর, গর্ব আসতে পারে। জি, সেজন্য আপনি আমি কখনো কোনো প্রকাশ করি আমার কোনো ক্ষতি না হয়। এবং আজকে আপনি জাস্ট বলছেন, কিন্তু আপনার মধ্যে ওইরকম কোনো ফিল হচ্ছে না যে আমি একদমই ফিল হচ্ছে না। আমি একটু শুরু থেকে যাই। কবে আপনি প্রথম বুঝতে পারলেন যে আপনার ভেতরে অস্বাভাবিক বা কোন একটা ক্ষমতা আছে? এটা আপনি প্রথম কবে উপলব্ধি করতে পারলেন? আমার প্রথম উপলব্ধি আসে আমার আম্মুর কাছ থেকে। যেমন আম্মুর সাথে যে একটা খারাপ জিনিস থাকতো, আম্মুকে ভয় দেখাতো। তো আমি রাত্রে সারা রাত লিখতাম, লেখালেখি করতাম। তো যখন আমার ঘরে আমি দেখছি হঠাৎ একটা বাতাস আসে, আমার সামনে দিয়ে চলে যায় বাতাসটা, জানলাগুলো খুলে যায়। আমি আমার ভিতরে একটা খারাপ লাগে যে সব বন্ধ, রাত বেলা, বাতাসটা তো খারাপ বাতাস, ভালো না। সেটা আমি বুঝতে পারি যে বাতাসটা তো ভালো বাতাস না। এই বাতাসটা কেন আসলো? আমি পুরো বাড়িটা ঘুরি, আম্মু যে ঘর ছিল, আম্মুর দরজা বন্ধ ছিল, আম্মু ভিতরে যে অস্থিরতা করতেছে, এটা আমার ভিতরে খুব ভিতরে আসতেছে যে ঘরে কিছু হইতেছে। দিনে এটা আমি আম্মুকে প্রকাশ করি যে আম্মু, রাত্রে আমি একটা বাতাস আসে, এটা আমার ভিতরে দেখা যায়, এটা আমার কাছে খুব খারাপ লাগলো, তো এই জিনিসটা কি হইতে পারে? তা আম্মু আমাকে বলতেছে, তুই তো মাদ্রাসায় লেখাপড়া করছিস, হয়তো তোর সাথে পাগলা জিন টিন থাকতে পারে। তা আমি বললাম, না, আমাদের ঘরে 6 জন ফ্যামিলি, এই 6 জন সদস্যের ভিতরে একজন কারোর কাছে আছে। তখন আম্মু আমাকে ঘটনাটা সত্যিকার বলে যে হ্যাঁ, আমার ভিতরে ছিল, কিন্তু আব্বু এটা আমাদের দ্বারা, হুজুর দ্বারা তারা দেওয়া হয়েছে, তো অনেকদিন আগে। তো আমি বললাম যে ঠিক আছে, এই জিনিসটা আমি ধরবো, যেটা কে কোত্থেকে আসে, কেন আসে। আমি এরকম লেখালেখির থেকে এটা প্রায় অনেকদিন দেখতাম। তো একদিন আমি সত্যি আম্মুকে বলছি, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের ঘরে 6 জন সদস্য থেকে কারোর কাছে আছে, এবং সম্ভবত এটা আপনার কাছে। তো আম্মু এটা স্বীকার করে যে হ্যাঁ, এটা আমার ভিতরে আছে। এবং তার আগে আপনার মা কখনো আপনাকে আমাদেরকে বলেনি, কখনো বলেনি। প্রথম বললেন, প্রথম আমি যখন বলি আম্মুকে, তখন তিনি স্বীকার করেন এবং তিনি যে আগে কারো সাহায্য নিয়েছিলেন সেই বিষয়ে জানতে পারেন। আচ্ছা, কিভাবে এই ক্ষমতা আপনার কাছে আসলো? এই জিনিসটা আসে, আমি মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমি আমাদের এলাকা মসজিদে নামাজ পড়তাম খুব ভালোভাবে, এবং এশার নামাজের পর আমার একটা কাজ ছিল, দাওয়াত দিতাম, তাবলীগের কাজটা করতাম। আচ্ছা, তা আমি আমার এলাকার ভিতরে যখন ভাইদেরকে দাওয়াত দিতাম, তা আমার ওই এলাকাটার ভিতরে মসজিদের কাছে একটা বট গাছ ছিল, এই অন্ধকার মধ্যে একটা লোক দাঁড়ানো থাকতো, খুব নোংরা অবস্থা, একটা পুরনো লুঙ্গি, খুব ময়লা, এবং সোয়েটার, খুব মোটা সোয়েটার পরা থাকতো। গরম কি শীত কি সবসময়, মানে শীতেও সোয়েটার পরে আছেন, গরমে সোয়েটার। আচ্ছা, এই একই অবস্থা, খালি পা, কেমন নোংরা দেখতো। আমি তার কাছে যেতাম না, আমার কাছে খারাপ লাগতো যে একটা নোংরা লোক, অশিক্ষিত কিরকম লাগতো। তারপর আমি দেখি যে আমার ভাইদেরকে দাওয়াত দিতেছি, একসময় ওদেরকে পাইনি, ওর সাথে যে কথা বলি, ওর সাথে পরিচয় হই, দেখি কি বলে। ওর সাথে যখন কথা বলি, তো ওর সাথে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তো হাসে বলে, আকাশে দিয়ে তাকে বলে যে আকাশে অনেক তারা, ঠিক তাই না? তখন আমি বলি যে ও আচ্ছা, তাহলে তুমি তারা মিয়া। তখন ওই লোকটা আমাকে বলে, তুমি অনেক বুদ্ধিমান, তোমার অনেক বুদ্ধি। ও আমাকে মোল্লা ভাই বলেই ডাকে। আচ্ছা, আমাকে মোল্লা ভাই বলে আপনি যে হাফেজ বা মৌলানা, এটা উনি জানেন? উনি জানতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমাকে মোল্লা ভাই বলেই ডাকতো, যে মোল্লা ভাই।
আর আমিও তাকে তখন থেকেই তারাবাই বলে ডাকতাম, যে আচ্ছা তারাবাই, কারণ উনি নাম বলেনি, উনি শুধু যখন বললো যে তারা, তখন আমি তাকে তারাবাই বলে ডাকতাম, দুষ্টামি করে অনেক করতাম। তার সাথে আমি যখন অনেক কথা বলতাম, হঠাৎ উনি একটা হাতের কাগজের ভিতরে 2টা মিষ্টি দিত আমাকে। আচ্ছা তখন আমি জিজ্ঞেস করতাম, কি ব্যাপার, আপনি তো আমার সাথে অনেকক্ষণ ছিলেন, অনেকক্ষণ কথা বললেন, খালি হাত, আপনার তো কিছু ছিল না, এখন মিষ্টি কোত্থেকে নিয়ে আসলেন? তো উনি বললো, আমার কাছে ছিল, তুমি খেয়ে নাও। তাই আমি বললাম, না আমি খাবো না, 2টা মিষ্টি আছে, আপনি একটা খান, আমি একটা খাবো নি। বললো, না তুমি 2টা খাবা। তো আমি খাইছি। এরপর এরকম অনেক দিন যাওয়ার পরে উনি আমাকে কিছু কলা আনতো, ছোট ছোট কলা, আঙ্গুর। তো একদিন আঙ্গুর যেগুলো ওনার পক্ষে আসলে জোগাড় করাও জোগাড় করা, হ্যাঁ, খুব কঠিন। আমি দেখতাম খালি হাত পা, জি জি কারণ অন্ধকারই দাঁড়া থাকতো, আচ্ছা অন্ধকারই দাঁড়ায় থাকতো, কোনো কিছু নড়তো না, চড়তো না, আলোতে আসতো না, নিরিবিলি একা থাকতো। আমি কথা বলে আমার কথাগুলো শুনতো, মাঝে মধ্যে আমাকে খুব কড়া কড়া কথা বলতো। যখন আমি বলতাম, নামাজ পড়ো, নামাজ কেন পড়ো না, তুমি দিনে কাজের সাহায্যতা করো, তাবলিগ করো, এই করো, তুমি আমাকে চড়া চড়া কথা বলতো। বলতো, হ্যাঁ বাবার হোটেলে খাইতেছো, মার হোটেলে থাকতেছো, একবার নিজে পরিশ্রম করে দেখো না কি কিরকম হয়, কখনো গরিবের দিকে তাকায় থাকছো, গরিব দিকে দেখছো? আপনাকে মানে সে কি কোনোদিন সাহায্য করেছে এরকম কোনো ঘটনা আপনার সাহায্য মনে করছে পড়ে? বলছে এরকম, যখন ওনার সাথে আমার এরকম কথাবার্তা হইতো, আমি 9টা থেকে রাত 11টা বেজে যেত, তো আমার যে ক্লাসের পড়াগুলো ছিল, অটোমেটিকলি আমার পড়াগুলো আমার নিজের ব্রেনটা এসে পড়তো, আমাকে পড়তে হতো না। আমি এই জিনিসটা খুব খেয়াল করছি, যে আমার যখন ক্লাসে যেতাম আমি পড়া দিতে পারতাম, আচ্ছা আমাকে পড়তে হতো না, অটোমেটিক আমি সবগুলো পড়া আমি হুজুরকে বুঝিয়ে দিতে পারতাম। এইভাবে আমি খুব উপকার পাইছি। এবং আরেকটা জিনিসগুলো হয়েছে, আমি লোক যখন আমার সামনে আসতো, তখন লোকের মুখ দেখে আমি বলে দিতে পারতাম যে কি রকম হইতে পারে, দুষ্ট প্রকৃতির না ভালো, বা ওর কি সমস্যা হইতেছে। হ্যাঁ, এইটা আমার কাছে এই খুব জিনিসটা, অদ্ভুত লেগেছে। আপনি বলেছেন যে আপনি অনেকেরই সমাধান করেছেন, সমাধান এবং আপনি দেখেই বলতে পেরেছেন যে তোমার সমস্যা ওই ওই জায়গাটায়। জায়গাটায়। আচ্ছা, এরকম কোন একটা ঘটনা বলেন তো হ্যাঁ। যেটা আপনি দেখে বলতে পেরেছেন যে ও তোমার সমস্যা ওই জায়গাতে, ওইটা করো তাহলে ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। আমার কাছে আমার যে ফ্রেন্ড আছে যারা ব্যবসা করতেছে, আমার এক বন্ধু আমার কাছে আসে যে তুই তো মাদ্রাসা লেখাপড়া করছিস, নামাজ পড়িস, আমার জন্য দোয়া কর, আমার তো ব্যবসাটা খুব খারাপ যেতেছে। তখন আমি তাকে বলে দিই, ওর নাম শাহ আলম। তাই আমি বলি, ভাইয়া তোমার তো এই সমস্যাটা হইতেছে, তোমার জন্য ওই লোকটা এই জিনিসটা খারাপ করতেছে, তুমি ওইখানে যা দেখো তোমার ঘরে কিছু আছে কিনা। তখন ওই ঘর থেকে যখন জিনিসটা তাবিজ একটা বের করে, তখন আমার কাছে এসে বলে, তুই কেমনে জানলি? এইটাই আমারও হ্যাঁ। প্রশ্ন, হচ্ছে আপনি কেমন করে জানেন? আমি- আপনাকে হ্যাঁ। মানে এটাকে আপনি চিন্তা করে বলেন না হঠাৎ করে আপনার মাথায় না, চলে আমার আসে? যখন ওই কেউ আইসে বলল যে আমার এই সমস্যা, তখন আমার ধ্যানটা, খেয়াল, মনটা খুব চুপচাপ থাকি, নীরব থাকি। তখন আমার কাছে মনে হচ্ছে আমার চোখের মধ্যে সবগুলো ভাসতেছে, দৃষ্টি শক্তিতে আসতেছে এই জিনিসটা, এগুলোকে আপনি দৃশ্যের মতো করে দেখতে দৃশ্যের পান। মতো মনে হইতেছে যে সব নিজে দেখতেছে, এগুলো আমাকে দেখা দিতেছে এই জিনিসটা, যে এই জিনিসটা এইভাবে হইতেছে। তখন আমি ওকে বলে দিই যে তোমার এই সমস্যাটা হইতেছে, তুমি যা দেখো, তখন এই জিনিসটা সত্যি সমাধান হয়ে যায়। হ্যাঁ। আপনি জীবনে নিজে এই যে এত কিছু করেছেন, আমরা আরো কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনবো, তার আগে বলি যে আপনি কখনো কোনো সময়, আচ্ছা এই লোকটা হঠাৎ করে কি আপনার লাইফ থেকে হারিয়ে গেল, না এই লোকটা এখনো আছে? না, এই লোকটা হারিয়ে গেছে বলতে 2-3 বছর ধরে দেখা নেই, কিন্তু ওর মতোই ওইরকম সুরত আসে না, ও যেমন পাগল, ঠিক এরকম পাগল মতো দেখা দেয় মাঝে মধ্যে। আমার সাথে যখন এরকম পাগলের সাথে দেখা দেয়, ওই পাগলটা যখন আমার দিকে তাকায়, আমি যখন ওই লোকটার দিকে তাকাই, তখন মনে হইতেছে আমি ওই তারা ভাইকেই দেখতে পাই। এবং উনি একটা যে নোংরা অবস্থা থাকতো, কিন্তু একটা আতরের গ্রান আসতো, গুলে লাইলা, একটা খুব মিষ্টিযুক্ত আতর, আমার কাছে খারাপ লাগতো এই আতরটা। কিন্তু যখন এখনকার নতুন যে পাগলগুলোর সাথে দেখা হয়, ঠিক এরকম একটা আতরের খুশবু আসতো। আর এরকম মনে হয় যে আমি ওই উনার সাথে খুব ঘনিষ্ঠ, যে অনেক বছর ধরে পরিচিত, অনেক দিন ধরে আমার সাথে সম্পর্ক, এরকম মনে হয়। তখন আমি ওই লোকটার সাথে যা কথাবার্তা বলার পরে উনিও বলে যে আমিও তোমাকে খুব চিনি। আচ্ছা, আপনার খুব সম্পর্ক দেখা তৈরি হয়ে যায়। আপনার কখনো ভয় লাগে না ওই লোকটার সাথে কথা বলতে? না, আমার কোনো ভয় লাগে না। আচ্ছা, আমি কোনো ভয় এমনিতে পাই কোনো না। সময় আপনি ভয় পান নাই? কোনো সময় কোনো কিছু ভয় রাতের পাই বেলাতেও কেন? আচ্ছা, এই না। সাহসটা অনেকে হয়তো জানতে চাইবেন যে এই সাহসটা আসলে কিভাবে সঞ্চয় করা যায়, হ্যাঁ। বা কিভাবে ভয়কে মনের মধ্যে থেকে দূর করে দেওয়া যায়? এটা আপনার মানে যারা ভয় পায় রাতের বেলায়, অনেকেই হয়তো উঠে অনেক রকম চিন্তা করে, বা একা একা ঘুমাতে ভয় পায়, লাইট অফ করে ঘুমাতে ভয় পায়। আপনার কি মনে হয় যে এইটা কেন, এই ভয়টা কিভাবে দূর করা যায়? হ্যাঁ, এই ভয়টা খুব সহজ ভাবেই,
আমি মানে আমার মনের নিজের দিক থেকে থেকে, হ্যাঁ, আমার মনের নিজ দিক থেকে। থেকে আমি যেটা করি, যে আমি সবচেয়ে মনে করি যে সারা পৃথিবীর যে যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টির রহস্যগুলো আছে, জিনিসগুলো আছে, মানুষ পশু পাখি সব আমার বন্ধু, সব আমার ভালোবাসার মানুষ, সব আমার কাছের মানুষ, কেউ আমার শত্রু নাই, সবাই আমার মতো। আমি যদি ভালো মানুষ হই, আমার মন যদি খুব ভালো থাকে, তা আমার ওরা ক্ষতিও করবে না, আমি ওদের ক্ষতি করবো না, ওরা আমার ক্ষতি করবে না। সত্যি আমার কাছে এটাই মনে হয় যে সবাই আমার বন্ধু, আমি সবার মানুষ, আমি কারো ক্ষতি করবো না, ওরাও আমার ক্ষতি করবে না। ওদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি যদি পারবো ওর সমস্যার সমাধান করতে। আমার যদি কোনো সমস্যা থাকে আমিও বলে দেবো যে আমি তোমাকে ভয় পাই, তুমি আমার কাছে এসে দেখা দিবে না, তা আমার কাছে এসে দেখা দিবে না। আপনি কোনোদিন সমাধান করেছেন কোনো কিছুর? তো বললেনই, মানে রিসেন্টলি কোনো ঘটনা আপনার হ্যাঁ, মনে- আমি আচ্ছা। আপনাকে দিনা ভাই একটা গল্প বলছিল, একটা ঘটনা বলছিল, যেটা টুপির ফ্যাক্টরিতে একটা সেই ব্যক্তি হচ্ছে সেই- আপনি, যিনি আমি হচ্ছে ওখানে পরে হ্যাঁ, সলভ যেটা আমি ধরে দিছি, আমার ফ্রেন্ডেরই টুপির ফ্যাক্টরিটা, ওনার ছেলেকে একটা খারাপ বাতাস ধরছিল। তো আমি তো সেদিন জানতে পারিনি, পরের দিন আমি শুনতে পাইছি আচ্ছা। যে ওনার ছেলেকে এরকম একটা খারাপ জিনিস ধরছিল। তা আমি আমার বন্ধুকে বললাম, ঠিক আছে তোরা বাসা খালি কর, আমি বাড়িতে থাকবো একা, আমি সারা রাত এই বাড়িতে একা থাকবো, তোরা চলে যা। তো যখন ওরা খালি ঘর বলে দিল, আমি সারা রাত একা একা থাকছি, সেখানে আমি নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। তা আমি এখানে একটা কাজ করলাম, বিভিন্ন সুরের রকমের কোরআন তেলাওয়াত করলাম, বিভিন্ন আইটেমে বিভিন্ন কোরআন তেলাওয়াতের মাধ্যমে খুব বিভিন্ন সুরে আমি কোরআন তেলাওয়াত করলাম, খারাপ জিনিস থাকলে যাতে আমাকে বাধা দিতে পারে। তা আমি দেখলাম যে না, কোনো বাধা আসে না, কোনো কিছু আসে না। আর এটা 3টা পর্যন্ত আমি পুরো ছাদ ঘুরলাম, তারপর আমি দেখি যে না, কোনো কিছুই নাই। তারপর ঠিক ফজর শেষ হওয়ার আগেই আমি একটা খবর পাইছি, আমাকে বলছে, অদৃশ্য মতন একটা শব্দ আসে আমার কাছে এসে বলে যে দুপুর 12টা 12:30টার দিকে ওনার ছেলেকে যখন ছাদের মধ্যে খাওয়াইতেছিল, তখন একটা খারাপ বাতাস যেতেছিল, ওই বাতাসটা ওনার ছেলের লাগে। ওনার ছেলেকে যখন আক্রমণ হয়, ওই খারাপ বাতাসটা তার গায়ে লাগে পড়ে, এই জিনিসটা ওনাকে ক্ষতি করে। তা আমি বললাম, তাহলে এই জিনিসটা তোমরা সমাধান করে দাও, এই বাতাস যে আসবে। এরপরে ওই বাসায় যে একটা ভাড়িটা ছিল, একটা মেয়ে খোলা চুলে ছাদের মধ্যে দাঁড়াতো রাত্রেবেলায়, খুব কাছে, মানে ছাদের খুব ইয়াতে চলে গেত, কিনারায় চলে যেত। কিনারা চলে গেত। তো ওই মেয়েটার উপরে টার্গেট ছিল খারাপ জিনিসটার, যে মেয়েটাকেও ধরবে। তা আমি বললাম, ঠিক আছে এটা তোমরা সমাধান করো, যাতে পরবর্তীতে জিনিসটা না হয়। তো এই জিনিসটা এখনো ঠিক হয়ে গেছে, সমাধান পুরো কমপ্লিট। ওকে, আর হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে বলার পরপরই আপনি যে রাজি হয়ে গেছেন এখানে আসতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমরা সেই এসএমএস পড়ে ফেলতে চাই। আমাকে লিখেছেন নাটোর থেকে বৃষ্টি, যে তিনি বলছেন যে ভাই ভয় লাগছে না কেন? আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে কোনো ঘটনা আমরা বলছি না, একটা ইন্টারভিউ নিলাম, কিভাবে জিনিসগুলো সমাধান হয় কি না হয় এটা জানিয়ে দিলাম আর কি। ঘটনায় আমরা যাব একটু পরেই। ইমন আমাদের কাওলা এয়ারপোর্ট থেকে লিখেছেন যে ভূত এফএম তার লাইফের অনেক মানে তার কাছে বেস্ট শো মনে হয় আর কি। শাওন আমাদেরকে লিখেছেন যে আই লাভ ইউর শো। আমার আসলে বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের শো, এখানে আমার কোনো ক্রেডিট নাই, কারণ আপনারা ঘটনা পাঠান বলে এই ভূত এফএম চলে, এবং আপনারা সবচাইতে ভালো জানেন সেটা। ধ্রুব আমাদের এসএমএস করেছেন গৌরীপুর ময়মনসিং থেকে, এবং তিনি বলছেন যে তার মনটা আজকে বেশ খারাপ। উৎস আমাদের লিখেছেন রামপুরা থেকে। এছাড়াও আমাদেরকে মোহাম্মদ আশুক আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তাসনিমা মিরপুর থেকে, এবং তিনি বলছেন ভাইয়া ফার্স্ট যে স্টোরি আবারও বলছি না, এটা ইন্টারভিউ ছিল একটা, সেটা তার কাছে ভালো লেগেছে। আমাদের কাছে এসএমএস করেছেন জুবায়ের গাইবান্ধা থেকে, এবং তিনি বলছেন যে এসএমএস পড়েন না কেন, আমি এসএমএস পড়তে কেবল শুরু করলাম। উর্মি ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন কষ্ট আমার একটাই যে আমার এসএমএস কখনো পড়া হয় না। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সঞ্জয় কুমার মাগুরা থেকে, আমাদেরকে ইমন দর্শনা থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে নুরুল নাটোর থেকে, এছাড়াও বাঁধন আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন। মুরাদ আমাদের এসএমএস করেছেন গোপালগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ফার্স্ট যে স্টোরি ছিল সেটা অনেক ভালো ছিল। রক্স এবং আপন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে চৈতি সিলেট থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তাহের টঙ্গী থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছে, আচ্ছা তিনি বলছেন যে তিনি 2টা বই কিনেছেন, এবং তিনি সিডিটা চাচ্ছেন। আচ্ছা আমি এটা জানিয়ে দিব আমাদের অফিসের আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে। মাসুদ জুপিটার থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সৃষ্টি বরিশাল থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রেজা ঢাকা থেকে,
এবং আমাদের SMS করেছেন মেহেদি ভোলা থেকে। এছাড়াও রূপু আমাদের SMS করেছেন ডেমরা থেকে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম, এই ক্রেডিটটা তো অবশ্যই গোস টু মাসুম, যে সে এই মিউজিকটা করছে এবং সে বেশ কিছু ভ্যারিয়েশন নিয়ে এসেছে, কিন্তু যেটাতে আমিও ইমেইলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ফিডব্যাক পেয়েছি। আমাদেরকে SMS করেছেন মেজাবিন। এছাড়াও আমাদেরকে তিনি লিখেছেন যে ভালো লাগছে ভাইয়া। আমাদের সিয়াম SMS করেছেন বরিশাল থেকে। এছাড়াও মামুন আমাদের SMS করেছেন, আর অনেকেই আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম, সো আপনাদের সবার সহযোগিতা আরো বেশি 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 করে প্রয়োজন আমাদের। সো সেই সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হচ্ছে এবং তারপরে আমরা আরো একটা দারুণ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত FM এবং আরো বেশি এখন ভূত FM ভয়ের একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমরা যেতে চাই আপনাদেরকে নিয়ে আরো বহুদূর। সো আমাদের সাথেই থাকুন। আর গেস হোয়াট, আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? কিছুক্ষণ আগে আমরা কিছু নিয়ে আলোচনা করছিলাম, একটু আগে যে যার আমরা ইন্টারভিউ নিলাম তার আরো বিশেষ কিছু ক্ষমতার কথা আমরা এতক্ষণ যখন বিজ্ঞাপন বিরতি চলছিল আমরা জেনেছি, এবং সেই ঘটনাটা আমরা কিছুক্ষণ পরে আপনাদের জানিয়ে দিব। সো আমাদের সঙ্গে থাকতে হবে এবং একটু ওয়েট করতে হবে সেই জন্য। এবং মানে সব যেটা যেটা বলবো সেটা শুনলে আপনারও খুব অবাক লাগবে, এবং আমি জানি যে তারপরে আমার কাছে বেশ কিছু ইমেল আসবে, তার ঠিকানা জানতে চাইবেন, আপনারা সবকিছু জানতে চাইবেন। নো প্রবলেম, তিনি ঢাকাতেই থাকেন। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি যেটা করতে চাই এখন আরো একটা ঘটনায় যেতে চাই, এবং যিনি এই মুহূর্তে ঘটনা শেয়ার করবেন তিনি অনেক কষ্ট করে সরাসরি কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন, এবং কুষ্টিয়া থেকে ঢাকায় এসে আপনাদেরকে ঘটনা শোনাতে এসেছেন। সুতরাং বুঝতেই পেরেছেন অনেক 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 কষ্ট করেছেন। এবং কেন তিনি এসেছেন, তার যে বাড়িটা আছে, কুষ্টিয়া যে বাসাটা আছে, সেটাকে তিনি এভাবে মানে উল্লেখ করেছেন যে সেটা এখন একটা পর্যটন এলাকা, অর্থাৎ প্রচুর পর্যটক বা টুরিস্ট সেই বাসাটা ভিজিট করছে এবং সেই বাসা দেখতে যাচ্ছে যে আসলেই উনি যে ঘটনা বলছেন সেই ঘটনা সত্যি কিনা। 20 দিনের মতো এরকম নাকি টুরিস্ট এলাকায় পরিণত হয়েছিল তার বাসাটা, এবং কি ঘটেছিল তেমন কিছুই ঘটেনি, কিন্তু কি জন্য মানে আপনার শুনলে আপনারও দেখতে ইচ্ছা করবে। সো শুনে আসি তার কাছ থেকে যে কি ঘটনা ঘটেছিল, কেন সেই সাধারণ বাড়িটা হঠাৎ করেই একটা পর্যটন এলাকায় পরিণত হলো, সেটা আমরা শুনে আসি। ভাই আপনার নামটা কি একটু বলবেন প্লিজ? আমি রাকিব বলছি, কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায় থাকেন আপনি? আমি কুষ্টিয়া শহরের মধ্যে থাকি, আরোয়াপাড়া 2 নম্বর স্কুল। এবং আপনাদের বাড়িটা কি এখনো কি পর্যটক এলাকা হিসেবে? এখন ভাইয়া তেমন নেই, তবে সেই যে কাহিনীটা হতো ওটা মাঝে মধ্যে এখনো হয়, তবে এখন আমাদের আর কষ্ট করতে হয় না, আর এখন তেমন লোক আসে না। যা লোক আসছিল তা ওই 20 দিনের মধ্যে। 20 দিনের মধ্যে আমরা তো মানে এই জায়গাটাতে যেতে পারি যে আমরা একদিন ঘুরে আসতে পারি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, যদি আমাদের নসিব ভালো থাকে অবশ্যই দেখতে পারবো। আচ্ছা, তো আমরা অপেক্ষায় আর না রাখি, আমরা সরাসরি চলে যাই ঘটনায় যে কি ঘটেছিল আপনাদের সেই বাড়িটা, যেটা হঠাৎ করে আপনাদের সাধারণ বাড়িটাকে একটি বিশেষ বাড়িতে পরিণত করেছিল। ঘটনার সূত্রপাত 2011 সালের জুন মাস। আমি কুষ্টিয়াতে পড়াশোনা করি। আমার SSC পরীক্ষা শেষ, আমি কোচিং করতেছিলাম পলিটেকনিক্যালে অ্যাপ্লিকেশনের জন্য। তো কোচিং শেষের দিকে আমি বাসায় আসলাম মে মাসের শেষের দিকে, যাতে করে জুন মাসের খরচটা নিয়ে বাসায় যাবো, মানে কুষ্টিয়াতে চলে যাবো আবার। বাসায় আসার পরে অনেকদিন পর যেহেতু বাসায় আসছি, বাসার লোকজনও খুশি, সেহেতু বাসায় থাকলাম। প্রথম দিন তেমন কিছু হয়নি, রাতটা ভালো মতোই কাটলো। আমি আম্মাকে বললাম রাত্রে কয়েকদিন বাসায় থাকবো, তিনি বললেন ওকে থাকো, সমস্যা নাই। তো পরের দিন সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, খুব ঘোরাঘুরি। যা ঘটনা ঘটে ওই পরের দিন সন্ধ্যায় বাড়ির পাশে চাচাতো ভাই
চাচাদের বাসা, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। সো আমি গেলাম সন্ধ্যার দিকে তাদের সাথে দেখা করতে গিয়ে অনেক আনন্দ, কথাবার্তা, হাসি কান্না, মানে সব দিকেই সব রকম কথাবার্তা হচ্ছে। এমন কথার ফাঁকে ফাঁকে হঠাৎ করে দেখলাম আমরা বাসার দক্ষিণ কর্নারে একটা আগুনের ফুলকি। যে আগুনটা কিনা এমন, আগুনটা যেমন গ্যাসের আগুন হয় সবুজ বর্ণের, ঠিক তেমন সবুজ বর্ণের আগুন বাড়ির দক্ষিণ পাশে। আমরা দেখে তো অবাক যে কি ব্যাপার, এখন হঠাৎ করে আগুন কিভাবে ধরে। আমরা মনে করছি যে কোনো শয়তান বাচ্চা টাচ্চা হয়তো দুষ্টামি করে জ্বালাইছে। বাট আমরা যাওয়ার পরে আগুনটা নিভানোর চেষ্টা করলাম। তো আগুনটা এমন যে আগুনটা আমরা এখানে নিভাচ্ছি, প্লাস এক পা দু পা পার হয়ে গিয়ে আবার ধরতেছে, ওখানে নিভাচ্ছি আবার দু এক পা গিয়ে আবার ধরতেছে, এমন আগুনটা জ্বালাইতেছিল, খুব আকারে প্রচন্ড জ্বালাচ্ছে। কিছুক্ষণ পর এমন আধা ঘন্টার মতো যায়, আধা ঘন্টা যাওয়ার পরে আগুনটা এক পর্যায়ে থামে। আগুনটা থামার পর বাসায় আসলাম, বাসায় আসার পরে ফ্রেশ হয়ে রাত্রে ডিনার করব। তো ডিনারের জন্য বসছি, টেবিলে বসাও সারা, বাট বসার পর পরে আবার চিৎকার, আগুন আগুন আগুন। আমরা গিয়ে দেখি সেই একই ধরনের, যেটা সন্ধ্যায় হয়েছিল ঠিক একই ধরনের আগুন আবার সেই শুরু করছে। আগুনটা এমন ভাবে ধরছে, তো বললামই একবার, মানে এক জায়গায় নিভাচ্ছি আর এক জায়গায় ধরছে, এক জায়গায় নিভাচ্ছি আর এক জায়গায় ধরছে, এমনকি সেই আগুনটা আমার গায়েও ধরছিল। আমার পর মানে শরীরে লুঙ্গি ছিল, রাত্রে যেহেতু ঘুমাতে যাবো সেজন্য লুঙ্গি পরছিলাম। তো লুঙ্গির নিচের এক কর্নারে আগুনটা ধরেছিল এবং লুঙ্গির অনেকখানি পুড়ে গিয়েছিল। বাট আগুনটার একটা বৈশিষ্ট্য এই যে আগুনটার কোনো প্রকার, যে আগুনের একটা হিট থাকে, তাপ, গরম, এই এমন কোনো গরম হিট সে আগুনটার নেই, শুধুমাত্র ধরতেছে প্লাস পুড়ে ছাই। এমন করে রাতটা অনেক কষ্টে কাটালাম। এমনকি মানে আমাদের অলস টাইম আমাদের হাতে পানির পাত্র রাখা লাগতো, যে কখন কোথায় আগুন ধরে সেটা নেভাতে হবে। এই ঘরের চালে, টিনের মাথায়, গাছের ডালে, মানে আগুনের মানে কোনো সীমা নেই, আগুন ধরতে আছে, আমরা নিভাতে পারছি না, একের পর এক নিভাচ্ছি, একের পর এক ধরছে। রাতটা অনেক কষ্টে রাত পার করলাম। সকালবেলাতে গ্রামের মধ্যে একটা ছড়াছড়ি হয়েছে, অনেক জনের মতো অনেক রকম কথা। কেউ বলে এটা জিনের আগুন, কেউ বলে ভূতের আগুন, কেউ বলে কোনো বাবা পীর, বাবা ভণ্ড পীরের আসর পড়ছে, এ পড়ছে ও পড়ছে, অনেক রকম কথা। তো গ্রামের যারা মুরব্বী ছিল প্লাস মসজিদের ইমাম সাহেব বললেন তোমাদের বাড়িতে একটা মিলাদ মাহফিল দাও, হয়তো এটা করলে ঘটনাটা সেরে যাবে। তোমরা সেটা করি। তারপরের দিনই বিকাল বেলায় মিলাদ দিই। মিলাদ দেওয়ার পর এমনকি মিলাদের মাঝে হুজুরের সামনেও আগুন ধরে যায়, আবার নিভাই, আবার মানুষজন যেখানে বসে আছে ওর মধ্যেও আগুন ধরে যায়। এক পর্যায়ে মিলাদ শেষ হলো, রাত্রে তাও আগুন নিভে না। এমনকি পর আমরা 3 দিন 3বার মিলাদ দিয়েছি, তাতেও আগুনের খ্যাত হয়নি, আগুন জ্বলতেই আছে। ঘটনার শুরুর দিকে আমাদের বাসায় তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট এই জামা কাপড় পরতেছে, খড়ি পরতেছে হাবিজাবি। কিন্তু যেটা ভয়াবহ ক্ষতি হয় সেটা হচ্ছে ঘটনার পঞ্চম দিন সন্ধ্যায় আমাদের এক ট্রাক ভর্তি ধান আসে, বিকজ আমার কাকুর চাউলের মিল আছে, যেটা ধান থেকে চাউল করে অটো মিল করে বাইরে ছেড়ে দেওয়া হয়। তো এই ট্রাক ভর্তি ধান আসে, সে ধানটা ভাঙাইতে হবে। ধান নামানো হয়েছে, ধান নামা মিলের মধ্যে রাখা হয়েছে। তো পঞ্চম দিন সন্ধ্যায় আমার কাকু কেন যেন মিলে যায়, মানে ধানটা দেখার জন্য, অথবা যেসব মিলের মজুরি আছে তাদেরকে, মানে মজুরি লোকজন আছে তাদেরকে মজুরি দেওয়ার জন্য যায়। তো গিয়ে তিনি অবাক, গিয়ে দেখেন যে ট্রাক ভর্তি ধান ছিল, সেই ধানের অর্ধেকটার বেশি পুড়ে ছাই, আর বাকি অর্ধেকের আছে, অর্ধেক বা অর্ধেকের কিছু কম হবে, সেই অর্ধেকটা আছে। তিনি দেখে তার মাথায় তো তিনি মানে একবারে বাজ পড়ার মতো, যে কি অবস্থা, হঠাৎ করে এখানে আগুন ধরে কিভাবে। তিনি আর তার বুঝতে বাকি থাকলো না যে এটা সেই আগুন, বাসার আগুনই, এখানে আমাকে ওইখানেও জ্বালাচ্ছে। ষষ্ঠ দিন, পঞ্চম দিন রাত চলে যায়, ষষ্ঠ দিন সকালে আমার কাকি রুমের মধ্যে তার একটা স্টিলের বাক্স থাকে, যেটা তালাবদ্ধ থাকে। তো ওই বাক্সর মধ্যে তার রুমের যাবতীয় জিনিসপাতি, প্রয়োজনীয় জিনিসপাতি, টাকা পয়সা এবং কি ভালো ভালো জামা কাপড়, সেটা তিনি ওর মধ্যে রাখেন। রাখার কারণে সেটা অনেক ভালো থাকে, যেহেতু সেফটি থাকে। তো কি কারণে যেন তিনি বাক্সটা খুলতে যান, মানে কি একটা প্রয়োজন, টাকার জন্য না কিসের জন্য যেন। তো যখন বাক্সটা তিনি খোলেন, বাক্সটা খোলার পরে দেখেন বাক্সর মধ্যে কিছুই নেই, শুধু ছাই পড়ে আছে। তিনি কান্নাকাটি শুরু করেন যে কি হচ্ছে আমাদের সাথে, আসলে আমরা জানি না কেন হচ্ছে।
আমাদের বাড়িতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি আমিও মাদ্রাসাতে পড়াশোনা করি, আমি হেফজ করছি। এমন কেন হচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা কারোর হয়ে উঠছে না, যে কি হচ্ছে আমাদের সাথে, এটা কেনই বা হচ্ছে, আমাদের পরে কি আল্লাহর গজব পড়ছে নাকি অন্য কিছু। হতে হতে আমরা এক হুজুর বা আপনারা উজা বলতে পারেন, তার খোঁজ পাই। তিনি, তার বাসা পাবনাতে। পাবনাতে তাকে খবর দেওয়া হয় যে তিনি আসেন। তিনি তার পরের দিন অর্থাৎ 7ম দিন আমাদের বাসায় আসেন। বাসায় আসার পরে তিনি তার যা করণীয়, যে জিন টিন হাজির করার জন্য দোয়া কালাম পড়া, কোরআন তেলাওয়াত করার, আমি সেখানে ছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি। আমাদের কাকুরা ছিল সবাই, আমার দাদু ছিল এবং তার সাথে আরেকজন ছিল। সবাই গোল হয়ে বসে আমরা কর্নারে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর মাঝখানে ফাঁকা রাখা হলো। মিনিট 10 পরে আমি অনুভব করলাম আমার পাশ দিয়ে কেউ একজন ওই আসরের মাঝ দিয়ে মানে মধ্যেখানে প্রবেশ করলো। আমি বুঝলাম যে কেউ একজন আসছে হয়তো। আসার পর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কথাবার্তা হতে হতে এক পর্যায়ে আমার ওই দাদু, মানে যে উজা, তার নাম মুস্তফা, তিনি বললেন যে এখানে কি সমস্যাটা কি। মানে আর যে জিনটা হাজির হয়েছিল তার নাম হচ্ছে সোলেমান, আমরা তাকে সবাই দাদু বলে ডাকি। তো সোলেমান দাদু বলছে যে সমস্যাটা কিছুই না। তিনি আমার কিছুক্ষণ চুপ থাকার পর কয় যে হচ্ছে আপনাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান, বাচ্চা কাচ্চা বা বিয়ে শাদী যদি হয়, তাহলে আপনারা কি আনন্দ ফুর্তি করেন না? আমরা বুঝি না যে কি কয়, ক্লিয়ার করে কইলে কি তো হয়। তখন ওই মোস্তফা দাদু ওই জিনকে আবার প্রশ্ন করে যে ক্লিয়ার করে কও কি হয়েছে এখানে। তখন তিনি যেটা কয় সেটা হচ্ছে এমন, যে এই বাসায় অনেকদিন পরে এই বাসার বড়, মানে যে বেটার বউ, মানে বড় ছেলের বউ, তার বাচ্চা হয়েছে একসাথে 5টা। যেহেতু অনেকদিন পরে বাচ্চা হয়েছে একসাথে 5টা, যেহেতু বাসার অন্যান্য যেসব গার্জিয়ানরা ছিলেন বা অন্যান্য ফ্যামিলি মেম্বার, তারা খুব আনন্দিত এবং আনন্দের কারণেই তারা খুব আনন্দ করছে, ফুর্তি করছে, গান বাজনা হয়ে যাবে। তো আমি যেটুকু জেনেছি যে জিনেদের গায়ে এক প্রকার আলো থাকে, কিন্তু ওই আলোটা এমন ছিল আমাদের ওই বাসায় যে আলোটা কিনা মানে আগুনের রূপ নিয়েছে। আমি শুনছি যে জিনের আলো থাকে জোনাকির মতো, লাইটের মতো, অনেক প্রকার, কিন্তু আমাদের ওই বাসাতে যে জিনগুলা ছিল ওগুলার আলো থাকে আপনার এক ধরনের আগুন, যে আগুনটার নাকি কোনো প্রকার হিট নেই, শুধুমাত্র জ্বলায় ভস্ম করে দেবে সবকিছু। তো তখন আমার ওই মোস্তফা দাদু অর্থাৎ যে উজা, উনি বললেন যে যারা আছে এখানে তাদেরকে তুমি এখানে আনো, তাদের সাথে কথা বলবো আমি। 5 মিনিটের জন্য আমার ওই দাদু, আবার বুঝলাম যে পাশ দিয়ে হেঁটে বাড়াই গেলেন, অনুভূতিটা করলাম যে একজন গেলেন কেউ। 5 মিনিট পর আবার আসলেন ওই সোলাইমান দাদু অর্থাৎ জিন দাদু, এবং তিনি প্রথমে প্রবেশ করলেন কি আর একজন প্রথমে, যাই হোক, পর 2টা মানুষ যেন আসরের মধ্যখানে আমার গা ঘেঁষে মধ্যখানে প্রবেশ করলো। হালকা ভয় লাগতেছিল, যেহেতু এমনটা কখনো হয়নি, পাশে দিয়ে কেউ এটা অনুভব করছি, বাট তাকে দেখতে পারছি না। ভয়ের মধ্যেও একটা আনন্দ হচ্ছে যে হয়তো এটার কারণে আমাদের বাসাটা সেফটি হবে বা সমাধান পাবো। যাক, হাজির করার পরে আমার এই দাদু, মানে মোস্তফা দাদু, ওই বাসার যে জিন, তাকে হাজির করলো। তার নাম ছিল মনির। বলে কি সমস্যা কি তোমাদের, তোমরা এমন করতেছো কেন? তখন তিনি যা বলেন সেটা হলো যে বলেন যে আমরা এই বাসাতে 150 বছরের উপরে আছি, 150 বছরের উপরে আছি। এমনকি আমাদের ওই যারা আমার কাকু, ওই কাকুর আগেও যারা এই বাসাতে ছিলেন, মানে কাকুর মানে পরদাদা, তার দাদা সবার নাম কয়, যে কয়ে বলে আমরা এখানে 150 বছরের উপরে আছি, কখনো তাদের এক চুল পরিমাণ কোনো প্রকার ক্ষতি করি নাই, এবারও ক্ষতি করতে চাইনি, কিন্তু ক্ষতিটা হয়ে গেছে। বলে কেন ক্ষতিটা হলো প্রশ্ন করা হলে তিনি বলেন আসলে আমরা সবাই খুব এক্সাইটিং যে আমাদের বউয়ের একসাথে 5টি বাচ্চা হয়েছে, আমরা এই জন্য খুব আনন্দিত। এই আনন্দের কারণে আমরা উৎসব করতেছিলাম। এই উৎসবের কারণে যারা ছোটখাটো যেগুলা ছিল, মানে বাচ্চা টাইপের, যেহেতু 5-7 বছরের বেবি, মানে এইসব বাচ্চারা খুব আনন্দ করতেই লাফালাফি করছে। আচ্ছা, আর এই জিনিসটাতে আপনার যে ক্ষতিটা যে হয়েছে, সেই ক্ষতিটার কোনো ক্ষতিপূরণ পেলেন না আপনারা? হ্যাঁ, এটা তো বলবো ভাইয়া। সেটা হচ্ছে যা কিছু হয় এর লাস্টে ওই জিনটা, মানে যা বাসায় থাকে, তারা সরি বলে, তারা ক্ষমা চায় যে আসলে আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা এমনটি করবো না, তবে আমরা যে ক্ষতি করেছি ক্ষতিটা আমরা মাসুল পূরণ করে দেব। আচ্ছা,
আমরা অবশ্য তার কথাটা তেমন ভাবে আমলে নেই না, গুরুত্ব দেই না যে এটা কিভাবে ক্ষতিপূরণ করবে, এটা আমার যা ক্ষতি তো হয়েই গেছে। তো এমনভাবে চলে। তো ঘটনার 20 দিন, এর মধ্যে আরো কয়েকদিন চলে গেছে। আগুন ততক্ষণে আপনাদের বাসায় নিশ্চয়ই প্রচুর লোকজন আসা হ্যাঁ, যাওয়া শুরু আমাদের করে দিয়েছে। বাসাটা ভাই একদম পর্যটন এলাকা হয়ে গেছে, মানে যেখানে অলস টাইম হাজার হাজার মানে লোক। এবং আমার কি রাস্তার পরে যে আমাদের ওটা একটা মেন রোড, ভেড়ামারা মিরপুর সড়কের একটা মেন রোড ছিল, ওইটা জাম, মানে যে ওটা যে বাস যাবে সে বাস যাওয়ার কায়দা ছিল না, এমন ভাবে জাম হয়েছে। এমনকি বাস অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া লাগতো। তো ঘটনার 20 দিন যেটা, ওই দিন মানে আমরা তখন আগুন হালকা হালকা কমে আসছে একটু একটু, আগে যেমন তুই সবসময় ধরতো মিনিটে মিনিটে, এখন তেমন ধরে না। তো 20 দিন, যেটা 20 দিনের মাথায় আমরা বাড়িঘর ছাপ করছি যে আগুনে সব পুড়ে ছাই হয়েছে, বাড়িঘর আবার ক্লিয়ার করতে হবে, থাকা তো লাগবে। সেহেতু কাকু বলে যে আমার মিলটা পরিষ্কার করার দরকার, যা হওয়ার হয়েছে, এখন তো আবার ব্যবসাটা না করলে খাবো কি। তো তিনিও মিলে যান, এদিকে কাকি ঘরের মধ্যে যান। তো কাকি ঘরের মধ্যে যান যে বাক্সটা বের করে বাক্সটা পরিষ্কার করবে। তো যখন তিনি বাক্সটা, আমার আর অন্যান্য কাকুরা আর আমি, আমার একটা চাচাতো ভাই, যার নাম কিনা রাজীব, এবং এই 4 জন মিলে বাক্সটা বের করতে যাচ্ছি। বাক্সটা বার করতে গিয়ে বাক্সটা আমি উঁচা করতে পারি না। ছায়ের তো ভাই ওজন থাকবে না, কিন্তু বাক্সটা আমরা মানে উঁচাই করতে পারি না। যে কি ব্যাপার, বাক্সটা উঁচা হয় না কেন? তখন যেটা দেখি যে বাক্সটা খোলার পরে যে ঠিক কাকির মানে যে সমস্ত কম্বল জামা কাপড় যা যা ছিল অবিকল আগের জিনিসই একদম সেম টু সেম। এর মাঝখানে আপনারা একবার কিন্তু মানে ছাই দেখেও ফেলেছে। হ্যাঁ, ছাই দেখছি, আমার কাকি ছাই দেখছে, ছাই দেখে আমরা সবাই অবাক, এমনকি আমার কাকি কান্নাও শুরু করছিল ছাই দেখে যে কি হচ্ছে। কেননা আমার কাকির যাবতীয় যা জিনিস গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা ওর, এমনকি টাকা পয়সাও ছিল ভাই, এমনকি স্বর্ণের অলংকার ছিল বাক্সে, সেটা পর্যন্ত পুড়ে গেছে। সেহেতু আমাদের কাকির তো একটা কান্নার অবস্থা। ওটা দেখে আমরা খুব খুশি, আল্লাহকে শুকর আদায় করলাম যে হয়তো আমাদের বিপদ থেকে মুক্তি পাচ্ছি বা আল্লাহ আমাদের সাহায্য করেছে। এদিকে এটা গেল। এবার কাকু গেছে মিলে যে মিল পরিষ্কার করবে, যে মিল পরিষ্কার নতুন করে আবার চাউল টাউল ভাঙাবে এবং অন্যান্য ধান এনে আবার পরিষ্কার মানে চাউল করবে। তো মিলে যাওয়ার পরে যেটা দেখা হয় ওটা দেখো আমরা অবাক। মিলে যাওয়ার পরে দেখি যে আগের যে এক ট্রাক ধান ছিল, সেই ধানের যে অর্ধেকটা পড়ে গেছে, সে ছায়ের লেশ পর্যন্ত নেই। এখন সেই যা ধান ছিল সেই ধান একদম অবিকল আগের বস্তা, আগের সিলমারা, আগের সম্পূর্ণটা, আগের সবকিছুই। ওটা দেখে আমরা খুব খুশি, আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। এবং তারপর বাড়িতে আরো একবার মিলাদ মাহফিল দিয়েছি, আল্লাহ হয়তো আমাদের এটার থেকে মুক্তি দিচ্ছেন। কিন্তু এখন মাঝে মাঝে হয়, তো তেমনটি আর আমাদের জ্বালায় না সে আগুনটা। ওকে, তো যে আপনারা কিন্তু শুনেই নিলেন যে একদম বাড়ির মালিক এখানে উপস্থিত আছেন। সো কুষ্টিয়ার যারা আছেন তারা তো জানেনি, আপনারা যদি কখনো ওইদিকে যান বা কোথাও সময় যদি মনে হয় যে একবার যে ঘুরে দেখে আসবেন, দেখে আসতে পারেন। এবং সেই এলাকায় সেই সময়ের সবার কাছে অভিজ্ঞতা মানে যাতে খুব বিশ্বাস করতে আসলে কষ্ট হয়, অনেক ঘটনা এত অদ্ভুত থাকে যে সেই ঘটনাগুলো আমরাও অনেক সময় মানে এখানে অন এয়ারে বলতে দেই না, আমরা খুব মানে আমরা বলি থাক, বলেন না, কেউ হয়তো বিশ্বাস করবে না। তো এরকম আসলে প্রমাণও আসলে করতে পারি না কখনো। বাট এই যে উনি যেহেতু বললেন উনি নিজেই সেই বাড়ির একজন ভদ্রলোক, সুতরাং বুঝতেই পারছেন যে আপনারা চাইলে সরাসরি সেখানে যে কিন্তু ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। ঠিকানা উনি বলেই দিলেন এবং মূল সড়কের কাছেই বাসা, সুতরাং খুঁজে পাওয়াটাও এত বড় ব্যাপার না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন যে রাসেল ভাই, আমার শরীরটা অনেক খারাপ, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করলাম, আমরা সবাই দোয়া করলাম। ঘোস্ট ওয়ার্ল্ড আমাদের SMS করেছেন। আচ্ছা, আমাদের SMS করেছেন বিনায়ক দে সিলেট থেকে, লিখেছেন জাস্ট অসম। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে ওনার এই ঘটনাটা, খুবই 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 অদ্ভুত লেগেছে। আপনি বুঝতে পারছেন যে আমি জোর করে কুষ্টিয়া থেকে, অবশ্য জোর করতে হয়নি, তারপরে উনি এসছেন। তো আমি খুবই চেয়েছিলাম যে কুষ্টিয়া হোক আর যেটাই হোক, যদি উনি এখানে আসেন তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। উনি একবারও আমার আপত্তি করেননি, সঙ্গে সঙ্গে চলে এসছেন। আলিসা মিনহাজ আমাদের SMS করেছেন খুলনা থেকে এবং তার আজকে বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা নিন। রাসান আমাদের SMS করেছেন বরিশাল থেকে, আমাদেরকে তিনি বলছেন যে সেকেন্ড সিজনটা আসলেই পুরাই ডিফারেন্ট। আমরা চেষ্টা করছি ভাই আপনাদেরকে সবচাইতে ভালো কিছু দিতে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি একান্ত ধানমন্ডি থেকে। গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিটফোর্ড থেকে এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন গরমে বেশি ভয় বেশি লাগে। ওকে, আমাদের সানি SMS করেছেন বরিশাল থেকে যে নাইস স্টোরি। আমাদের ফাহাদ খান লিখেছেন বাড্ডা থেকে, ভাই
পারফেক্ট হচ্ছে প্রোগ্রামটা, ভয় পাচ্ছি। সুমন আমাদের জামগড়া থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি ভূত দেখতে চাই। ওকে, আমি অবশ্য ভূত দেখাতে পারি না, আই এম রিয়েলি সরি। আমাকে এছাড়াও এসএমএস করছেন ফারুক ঢাকা থেকে যে ভাই আচ্ছা ফার্স্ট ইন্টারভিউটা অনেক ভালো লেগেছে। ফার্স্ট ইন্টারভিউ এর কিছু অংশ এখনো বাকি আছে, এটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে হাজির করবো। মেহজাবিন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে বলছেন যে ভূত ফিল্ম তারা অনেক ভালো লাগে। জাহেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সানায়া সিলেট থেকে, এবং অনেকদিন পরে ভূত এফএম শুনছেন, বেশ অন্যরকম লাগছে আজকের ভূত এফএম। আমাদেরকে লিখেছেন এছাড়াও ডার্ক সোল টাঙ্গাইল থেকে শম্পা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন রানা, আমাদের এসএমএস করেছেন ইমু, আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। সো আপনিও যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। দিনার এখানে আছেন, এবং দিনারের ঘটনায় যাওয়ার আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। তবে তার আগে দিনারের কাছ থেকে জেনে নেব যে কিছু জিনিস ঘটেছে, যেটা আমি হঠাৎ করেই এখানে আসার আগে দেখলাম যে আমাদের ওয়াশরুমের মধ্যে আমাদের সবগুলো গেস্ট একসাথে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। খুব অস্বাভাবিক ঘটনা। পরে এখানে স্টুডিওতে এসে আমি যখন খুব দিনারকে প্রশংসা করছিলাম যে থ্যাংক ইউ সো মাচ এরকম একজন মানুষকে নিয়ে আসার জন্য যিনি অনেক কিছু জানেন, তখন দিনার যেটা বলছিল আমাকে যে উনি তো কথা বলেন না কারোর সাথে, এবং ওনার জীবনের আরো কিছু তথ্য দিনার দিতে চায়। আমার মনে হচ্ছে উইথ হিজ পারমিশন, না? জি রাসেল ভাই। ফাইন। সো উনি আসলেই কারোর সাথে কোনো সময় কোনো আলাপ করেন না? জি রাসেল ভাই, বেসিক্যালি হচ্ছে কি যে উনি ছোটবেলা থেকে, আমি যতটুকু শুনছি আমার কাজিনের কাছ থেকে, যে উনি এখন যে কারখানায় আছেন উনি সেখানেও কারোর সাথে তেমন একটা কথাবার্তা বলেন না। এবং আমি মানে এখন পর্যন্ত যত মানুষ দেখছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে উনি একটু ডিফারেন্ট। যে উনার একটা কথা কি যে উনি আমাকে অলওয়েজ বলছে যে দেখো যে আমি ভাই এগুলা কারোর সাথে শেয়ার করতে চাই না, বিকজ এতে অনেক প্রবলেম হতে পারে। তো আমরা যখন অনের আগে যখন রাসেল ভাই বাইরে ছিলাম, তখন আমি এটা আপনাকে বলতে ভুলে গেছিলাম যে ওনার একটা অ্যাবিলিটি আছে, যে সেটা হচ্ছে যে উনি কোথাও যাওয়ার পর যে সেখানে কোনো ইনভিজিবল মানে কিছু আছে বা প্যারানর্মাল কিছু আছে কিনা এটা উনি বলে দিতে পারেন। তো আমি ওনাকে আসার সময় রিক্সায় বলতেছিলাম যে আচ্ছা আপনি তো যাবেন, আপনি অন এয়ারে আর টয়লেটে যেখানে আপনি যান তো একটু বলবেন কাইন্ডলি। তো আমরা যখন বাইরে বসেছিলাম তখন আসলে উনি টয়লেট থেকে এসে মানে ওনার মানে একটু অন্যরকম ফেস ছিল। তখন আমি বললাম যে ভাই কি হয়েছে মনিদুল ভাই? তখন উনি বলতেছে যে এরকম টয়লেটে আমার কাছে মনে হচ্ছে একটু নর্মাল কিছু না, ওখানে কোনো প্রবলেম আছে। তখন কিন্তু আসলে আমরা যতগুলো গেস্ট ছিলাম একসাথে, আমরা কিন্তু সবাই একসাথে সেখানটা যাই, এবং উনি আমাদেরকে বুঝা বলেন যে আপনারা ফিল করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা বললাম যে এখানে একটা প্রবলেম। না মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এখানে আরো একজন এসেছিলেন যেটি, তিনিও যে জায়গাটা দেখেছিলেন সেটা টয়লেটের খুব কাছে। আমার কাছে এটা খুব অদ্ভুত লাগলো, সেটা টয়লেটের খুব 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 কাছে, এবং উনিও বললেন যে টয়লেটের ইয়েতে মানে উনি একদম টয়লেটের পাশেরই একটা অংশ দেখেছিলেন যেখানে আর কি আমাদের যাই হোক আমি সেটা উনি বলছি কিন্তু না। রাসেল ভাই জানতেন না। আরেকটা কথা হচ্ছে যে এটা উনি হয়তো বা মানে উনি কাউকে বলেননি, সেটা হচ্ছে যে উনার আরেকটা অ্যাবিলিটির কথা, সেটা আমি বলি যে আপনি যদি উনাকে কখনো কারো সম্পর্কে জানতে চান, তার নামটা, তার প্যারেন্টস এর নামটা তাকে বলবেন। উনি স্পেসিফিক দেখতে কেমন এবং উনার আপনার প্রতি উনার থটসটা কেমন, উনি আপনাকে কোন চোখে দেখতেছেন, আপনার প্রতি ওনার রেসপেকটেশন বা কোথায় কি, উনি A to Z বলে দিতে পারেন, এবং উনি একটু সময় নেন। এবং এটা আমি বিলিভ করছি হচ্ছে উনাকে যখন আমার কাজিন কোয়েশ্চেন করে যে এরকম আমার ভাই হচ্ছে, ওর নাম দিনার, ওর বাবার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ, মানে সাপোজ যে যদি এরকম কেউ কিছু বলে যে আমার নাম রিয়েল ছিল, আচ্ছা 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 রিয়েল কোয়েশ্চেন করা হয়েছিল যে এরকম দিনার, ওর বাবার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ, বলেন তো ভাই যে আমার চাচা দেখতে কেমন। তখন উনি বলতেছিল যে এরকম আপনার চাচার চাপদারি আছে, উনি অলওয়েজ সাদা শার্ট পরেন আর খুবই ভদ্রলোক, এমনি ফ্রাইডেতে উনি ওনার মার বাসায় গিয়ে টাইম পাস করেন। এটা কিন্তু রাসেল ভাই খুবই মানে অবাক করা একটা ব্যাপার ছিল, যেখানে উনি আমার বাবাকে চিনতেনও না এবং উনি আমাদের ফ্যামিলি সম্পর্কে কিছুই জানতেন না। তো এই জিনিসগুলো উনি আমাকে বলে এবং পরে গিয়ে আমি বিলিভ করি। আর হচ্ছে কারখানার যে ঘটনাটা বললাম, এটা বলার পর কিন্তু উনাকে কেউ বলেনি যে কারখানার প্রবলেমটা, উনি কিন্তু নিচ থেকে গিয়েছিলেন ওখানে। আর উনি আমাকে বলতেছিলেন যে আমি চাই না কেউ জানুক, কজ এতে হচ্ছে কি যে অনেকে আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে বা এটা নিয়ে আসবে, হয়তোবা আমার দ্বারা
তার মানে উনি এগুলো সলভ করতেও চান না, আসলে জি, ইন্টারেস্টেড। এটা উনি একটা ঘটনা তো বলতে ভুলে গেছেন যে উনার একটা প্রবলেম হয়েছিল এই রিলেটেড। তারপর উনি বলে যে হয়তো বা অনেকে ভালোর জন্য আসবে বা অনেকে খারাপ কোনো কাজের জন্য আসবে, কিন্তু রাসেল ভাই উনি কিন্তু প্রথমে আসতে চাচ্ছিলেন না মোটো। দেন যখন আমি ওনাকে রিকোয়েস্ট করে আপনার কথা বলি স্পেসিফিক, যে রাসেল ভাই আমাকে পার্সোনালি বলছে আসার জন্য, আপনাকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি আসলে পরিচিত অপরিচিত সবাইকেই বলছি যে আপনাদের হেল্প খুব দরকার, কারণ আমি আমার সবাইকে হয়তো যে বুঝিয়ে আসা বা সবাইকে রাজি করানো সম্ভব না। একজন মানুষ যদি থাকেন, ধরুন এই যে আজকে কুষ্টিয়া থেকে এসছেন, আরেকজন মানুষ যদি থাকেন খুলনায়, যিনি অনেক বেশি কিছু জানেন, আমার সব জায়গায় যাওয়া সম্ভব না। কিন্তু আপনারা যারা ভূত এফএম কে ভালোবাসেন, যারা ভূত এফএম এর সঙ্গে রয়েছেন, যারা ভূত এফএম কে আরো অনেক দূর, আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে চান, তারা হয়তো আমাকে হেল্প করতেই পারেন। এবং আপনারা তো হেল্প করে যাচ্ছেন, কারণ আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে মানে এতদিন ধরে ঘটনা পাঠাচ্ছেন, যদি না পাঠাতেন তাহলে তো সবকিছু শেষ হয়ে যেত আর কি। তো যাই হোক, এবং শুরুতে আমরা শুরু করেছিলাম আপনাদের সাথে, এবং এখন মানে এই ভয়, এই ভূত জিন যাই বলি না কেন, এটা বাংলাদেশে একটা বিরাট আলোচনার ব্যাপার। এটা এখন সব জায়গায় মানে আমাদের ভেতরে ঢুকে গেছে। আমরা এখন মানে এই ধরনের বই পড়তে পছন্দ করছি, এই ধরনের মুভি দেখতে পছন্দ করছি। বাংলাদেশে এটা মানে একটা বিরাট একটা জায়গা করে নিয়েছে এই জায়গা, মানে এই ব্যাপারটাই। সেটা কারা করেছে সেটা তো মানে আমরা তো শুধুমাত্র প্রচার করে গেছি, আপনারা করেছেন, আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে সেটা করেছেন। এবং আমরা মানে এটা 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 অস্বীকার করার কোনো উপায় নেই আর কি। যাই হোক, তো মানে আমার মনে হয় যে দিনের আমরা এরকম গেস্ট আরো পাবো অনেকেই জি, অনেকেই। ইনশাল্লাহ রাসেল ভাই, আমি মানে পার্সোনালি বলি যে আমি ভূত এফএমকে অনেক ভালোবাসি এবং সেই ভালোবাসা থেকেই আজ পর্যন্ত ভূত এফএমের সাথে আছি। Okay. এবং আমি চেষ্টা করব মানে এরপরে এরকম কিছু গেস্টদের নিয়ে আসার জন্য। ওকে, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা একটু মানে অন্যরকমই বলবো। এবং এই ঘটনাটি যার কাছ থেকে আমরা পেয়েছি, তাকে আবার জোগাড় করে দিয়েছেন আমাদের বাবু ভাই, এবং মানে বাবু ভাই, এবং বাবু ভাই আবার মানে যাকে কন্ট্যাক্ট করেছেন তিনি জোগাড় করেছেন রাজশাহীতে। রাজশাহী তো উত্তরবঙ্গের প্রত্যন্ত কোন জায়গা থেকে, আচ্ছা কোন প্রত্যন্ত একটা এলাকা থেকে এটা করেছেন। যিনি এটা করেছেন তার নাম হচ্ছে, যিনি সংগ্রহ করেছেন ভূত এফএম এর জন্য, তার নাম হচ্ছে আতাউল হাবিব। তিনি গুলশানে থাকেন, নিকেতনে। এবং এই কাহিনীটা তিনি উত্তরবঙ্গের প্রত্যন্ত কোন একটা অঞ্চল থেকে তিনি কালেক্ট করেছেন, এবং এইটার একটা অডিও ক্লিপ তিনি আমাদের জন্য পাঠিয়েছেন, খুব সংগ্রহ করে পাঠিয়েছেন আর কি। তাকে আমার হাবিব ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ঘটনাটি বিশেষ ধরনের। তবে এই ঘটনায় যাবার আগে অবশ্যই আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, এবং বিরতির পরে আমরা এই ঘটনা নিয়ে ফিরে আসছি। সো আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই ঘটনাটা আসলে বিরতির পরপরই শুনবো, আশা করছি। মাঝখানে অন্য কোনো ঘটনা শুনতে পারি, দেখা যাক কি হয়। আপনারা আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Gramophone. আমি কীর্তন দাস, বাড়ি উত্তরবঙ্গে। আমি পেশায় একজন রিক্সা চালক। আগে আমি শবদাহ করতাম। 6 মাস আগেও আমি শবদাহ করেছি। 6 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে এখন আমি রিক্সা চালাই। আমি তখন গ্রামে থাকতাম, আমাদের গ্রামের নামটা বলা যাবে না। আমি সহ আরো 3 জন চিতা পোড়ানোর কাজ করতাম। ওখানে একটা বড় চিতা খোলা আছে। একদিন রাত 11টার সময় আমাদের ডাক পড়ে। আমরা 3 জন যাই, যা দেখি যে 4 জন একটা সপ নিয়ে এসেছে দাহ করার লেগে। তারপরে আমরা দাহর কাজ শুরু করি। এক সময় ওরা 2 জন চলে যায়। রাত বাড়লে আমাকে রেখে দেয়া, আমাকে শেষ পর্যন্ত থাকতে হয়। আমাকে সব সময় শেষ পর্যন্ত থাকতে হতো, কারণ আমার সাতকার 2 জনের কাজ ছিল শেষ কৃত্যের কাজ করা, আর আমার কাজ ছিল দাহ শেষ না হওয়া পর্যন্ত পাহারা দেওয়া। সেদিন রাতে যেটা হলো, লাশের সাথে যারা এসেছিল ওরা সবাই চলে গেল রাত বাড়ার সাথে সাথে, আর আমার সাথে যারা ছিল ওরাও চলে গেল আমাকে একা পাহারাতে রেখে। চিতাখোলা থেকে আমি একটু দূরে আমার গামছাটা পেড়ে শুয়ে গেলাম, আর চিতা পুড়ছে এটা আমি দেখতে লাগলাম। রাত বাড়ার সাথে সাথে আমার চোখ একটু ভারী হয়ে এলো। তারপরে কিছুক্ষণ পর আমার মনে হলো যে চিতার ওখানে কে একটা কালো কাপড় পরে কি যেন চিতার ভিতর খোঁজাখুঁজি করছে। আমি ভালো করে খেয়াল করে দেখছি যে কেউ নাই। তখন দেখলাম যে কেউ নাই, তখন আবার আমি শুয়ে পড়লাম।
রাত তখন 1:30 কি 2টা বাজছে, আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ ঠান্ডা বাতাসে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছি ওই কালো কাপড় পরা মানুষটাই আবার চিতার ওখানে দাঁড়িয়ে কি একটা খোঁজাখুঁজি করতে করতে এবার চিতার ভিতর হাত ভরে দিল। কি একটা বাইর করে জানে খাওয়া শুরু করে দিল। এটা দেখে আমি হেভি ভয় পেয়ে গেলাম। তারপরে এবার আমি ভয় পেয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে আমার সাথে যে 2জন ছিল ওদের বাড়ি গেলাম, ওদেরকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে দেখছি যে সবকিছু আগের মতনই আছে, চিতা জ্বলছে। ওরা 2জন আমাকে বললো যে তুই তো ভয় পেয়েছিস। দিয়ে একজন থেকে গেল আর একজন চলে গেল আবার। দিয়ে আমরা কাজ শেষ না হওয়া পর্যন্ত থেকে গেলাম ওখানে। তারপরে আমরা 2জন শুয়ে শুয়ে গল্প করছি। দিয়ে হঠাৎ করে আমি দেখছি যে ওই লোকটা আবার এসেছে, যে চিতার ভিতর খোঁজাখুঁজি করতে করতে জ্বলন্ত চিতার ভিতর নিজে লোকটা ঢুকে গেল। তখন আমাকে আমার সাথের জনা বলছে, দেখলি দাদা কি হলো? তারপরে আমি বুঝতে পারলাম যে না, এবার তো তাহলে আমি যা দেখেছি ঠিকই দেখেছি। কারণ আমি দেখেছি, তার সাথে সাথে আমার সাথে যে ছিল সেও দেখেছে। দিয়ে আমরা 2জন চিন্তা করতে লাগলাম যে ঠিক আছে, এবার দেখি তো কি হয়। দিয়ে আমরা 2জন আর ঘুমাইলাম না। এবার রাত 3টা 3:30টার দিকে হঠাৎ করে মেলা কোটা কোত্থেকে চলে আসলো। আচ্ছা, চিতার আশপাশে খুব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। দিয়ে একটা কুত্তে চিল্লাতে চিল্লাতে চিতার খুব কাছে চলে গেছে। তখন দেখছি যে ওই জ্বলন্ত চিতার ভিতর থেকে একটা কালো হাত বাড়িয়ে কুত্তাটাকে ধরে চিতার ভিতর ভরে এলো। দিয়ে আমরা এটা দেখে ভয়ে আমরা 2জন একসাথে আবার দৌড় দিয়েছি গ্রামের দিকে। তারপরে আমরা 2জন দৌড়তে দৌড়তে আমাদের 3য় সঙ্গীর বাড়ির উঠোনে যে আমরা 2জনে একসাথে চিল্লে অজ্ঞান হয়ে গেলাম। যে আমাদের যখন জ্ঞান ফিরলো তখন সকাল হয়ে গেছে। দেখছি গ্রামের মেলা লোক এসেছে, এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। যে আমরা আমাদের সব ঘটনা খুলে বলার পর লাশের আত্মীয় স্বজন যারা ছিল ওদেরকে আমরা খবর দিলাম। ওরা আসলো, যে আমরা একসাথে ওই চিতা খোলার যে দেখছি যে ওখানে চিতা পোড়ার কোনো ছাই নাই। দেখছি যে ওখানে খালি একটা কুত্তা পোড়া অবস্থায় পড়ে আছে, আর গায়ে অর্ধেক মাংস নাই। মনে হচ্ছে কিছু যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কুত্তাটাকে। গ্রামের লোকজন মনে হয় কিছু বুঝতে পেরেছে, বুঝতে পেরে সবের আত্মীয় স্বজনকে ধরে জিজ্ঞেস করেছে, বলেন তো ভাই আসলে ব্যাপার কি। তখন ওরা বলছে যে এই লোক জাদুটোনা করতে লেগে একটা শনি কাটানোর সময় গতকাল রাতে হঠাৎ করে মারা গেছে। দিয়ে এর লেগে তাড়াহুড়া করে গতকাল রাতে ওকে পোড়ানোর লেগে নিয়ে এসেছিল। তার আগেও ওখানে মেলা রকম ঘটনা, ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু আমি অত গা লাড়া দিইনি। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে ওখানে আরো অনেক মেলা রকম বড় বড় ঘটনা ঘটেছে। Bhoot FM. The night comes alive with Graminphone. রাত 1টা ঘড়িতে সময়, এবং চলছে ভূত এফএম। আর ভূত এফএম এখন আরো বেশি ভয়ের, এবং আমরা সেটা চেষ্টা করছি সবসময় উইথ গ্রামীণফোন। আর সেই সাথে আমরা জানি যে এই অডিও ক্লিপটা আমরা পেয়েছি জাস্ট আমাদের আজকের যে এপিসোডটা সেটা শুরু করার কিছুক্ষণ আগে আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং মাসুম খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করে এইটা আপনাদের শোনার উপযোগী করে তুলেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সঙ্গে লাগিয়ে তারপরে শোনার উপযোগী করে তুলেছে। তো কীর্তন দাস, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে আপনার জীবনের একটা ঘটনা শেয়ার করেছেন, যে ঘটনাটা আপনার জীবনের মোড় বদলে দিয়েছে। আপনি যে কিনা চিতায় পোড়াতেন মানুষকে, তিনি এখন রিক্সা চালাচ্ছেন, এবং আপনি আর আপনার সেই কাজে ফেরত যাননি। তো এরকম ঘটনা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, কে বলে ঘটনা নাই? ঘটনা এখন অসংখ্য ঘটনা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু দরকার আমাদের আপনাদের সহযোগিতা। আজকে হাবিব ভাই এই ঘটনা না পাঠালে আমরা হয়তো এই ঘটনাটা কোনোদিন আপনার সাথে শেয়ার করতেই পারতাম না। বাট এরকম একটা ঘটনা আমার মনে হয় যে ভূত এফএমের কোনো এপিসোডে এরকম ধরনের কোনো ঘটনা আমরা পাইনি, যে ঘটনায় একজন মানুষ, যে মানুষ চিতাতে মানুষকে পোড়াতেন, তার জীবন বদলে দিয়েছে এবং তিনি এখন রিক্সা চালান। সো আপনারা বাংলাদেশে যেখানেই থাকুন না কেন বা বিশ্বের যেখানেই থাকেন না কেন, আপনারা যদি আপনাদের চারপাশের মানুষগুলোকে একটু ভালোভাবে দেখেন, একটু যদি জানেন আর আমাদের কাছে জানিয়ে দিন,
জানিয়ে দেন, তাহলে আরো অসংখ্য মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে এবং আরো কত কিছু, মানে আমরা আমরা আসলে অনেক কিছু রহস্য যেমন জেনে ফেলেছি, আমরা এই বিজ্ঞানের যুগে আমরা অনেক কিছু রহস্য যেমন জেনে ফেলেছি, অনেক কিছু রহস্য নিয়ে আমাদের এখন আর মাথা ব্যথাও নেই আসলে। আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম কয়েকদিন আগে, এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার একটা এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স এর একটা বিমান, সেই বিমানটির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে করতেই একটা অদ্ভুত নিউজ দেখলাম। সেখানে একজন ভদ্রলোক বলছেন যে আমরা তো মহাকাশের রহস্য জানতে ব্যস্ত হয়ে গেছি, আমরা পৃথিবীর অনেক রহস্যকে এখন ইগনোর করি, আমরা অনেক রহস্য এখনো জানি না, আমাদের চারপাশে এমন ঘটনা ঘটে যে সমস্ত ঘটনা নিয়ে আমাদের এখন আর মাথা ব্যথা নাই। আমরা কতটুকু চিনি আমাদের এই সমুদ্রকে, কতটুকু চিনি আমরা আমাদের চারপাশকে। সত্যিই তাই, আমাদের চারপাশকে আমরা ঠিক ভালোভাবে চিনি না। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে চারপাশটাকে একটু ভালোভাবে চেনাতে। সবসময় যে ভয় পেতেই হবে তা না, কিন্তু আপনার চারপাশে কত রহস্যময় ঘটনা ঘটে সেটা দেখুন। যাই হোক, আমাদেরকে লিখেছেন প্রত্যয় বরিশাল থেকে যে ভূত এফএম এখন সেই লেভেলে বস। আমাদেরকে রবিউল লিখেছেন কুমিল্লা থেকে, নেভার স্টপ ভূত এফএম। আপনাদের সহযোগিতা দরকার ভাই, আপনারা যদি এরকম চারপাশের মানুষের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যদি পাঠান, এরকম একজন কীর্তন দাসের ঘটনা যদি আপনারাও পাঠান, যে আপনাদের চারপাশে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, তাহলে সেটা দেখেন মানে আপনাদেরই ভালো লাগছে। সাগর আমাদের গোবিন্দগঞ্জ থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন রাফি, লাবণী, মেহেদি। আমাদের সিরাজগঞ্জের তারাস থেকে PM রাকিব এসএমএস করেছেন, এবং তিনি একা লাইট অফ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে অ্যাঞ্জেল রাজশাহী থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন ফাহাদ খান বাড্ডা থেকে। এছাড়াও বিপুল আমাদের এসএমএস করেছেন, ভয়ে ঘামছেন তিনি, তাই বলছেন। আমার কাছে এই জিনিসটা যে ভয়ের খুব, সেটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুব অদ্ভুত, একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছে। ভয়টা কিন্তু শুধুমাত্র উনিই পেয়েছেন। উনি ওনার ভাষায় আমাদেরকে অনেকেই মানে বলতেন যে গ্রামের ঘটনা চাই, আমরা গ্রামের ঘটনা নিয়ে এসেছি। আমাদেরকে অনেকে বলেন যারা রাতের বেলায় কাজ করেন তাদের ঘটনা চাই, যারা বিভিন্ন পেশায় যুক্ত, যে সমস্ত পেশার সাথেই এই সমস্ত ঘটনা অহরহ ঘটার সুযোগ থাকে, তাদেরকে চাই। আমরা কীর্তন দাসের মতো একজনকে নিয়ে এসেছি আপনাদের সামনে। সো সেটা অবশ্যই অন্য কারো হেল্পে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি যে আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও খোকন, এবং আজকের ভূত এফএম জোস হচ্ছে লিখেছেন কাশিম রেজা, আমাদের এসএমএস করেছেন শ্যামলী থেকে, আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাইম আমাদের এসএমএস করেছেন, রুবেল, সুমন সিলেটের জাফলং থেকে তারা এসএমএস করেছেন, জান্নাত, রবিন আমাদের এসএমএস করেছেন আমাদের সাকিবুল, এসএমএস করেছেন ফাহাদ, এসএমএস করেছেন নীরব ঢাকা থেকে, সম্রাট আমাদের এসএমএস করেছেন জান্নাত, রবিন। এছাড়াও এসএমএস করেছেন ইয়াসিন ফ্রম বরিশাল, পাপ্পু বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, নয়ন আমাদের মাইলস্টোন হোস্টেল উত্তরা থেকে এসএমএস করেছেন শান্ত ফতুল্লা থেকে, আমাদের মেহেদি এসএমএস করেছেন DH শাকিল। এছাড়াও আমাদের এসএমএস করেছেন জান্নাত সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যদি আমাদের ইমেইল পাঠাতে চান, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, কারণ কে জানে হয়তো আপনার কাছে এরকম দারুণ দারুণ সব ঘটনা আছে, এখনো পাঠাচ্ছেন না। এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের বা আপনার চারপাশের মানুষের জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ফেসবুক ফ্যান পেজ আছে, সেখানে আমাদের আজকের এই শোর ব্যাপারে কিছু লেখাও আছে, আপনারা সেখানে গিয়েও কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন। আমাদের সেই অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti। আমাদের আজকের এই এপিসোডটির এত যে প্রশংসা পাচ্ছি, সেখানে হাবিব ভাই, বাবু ভাই এবং দিনার, এই তিনজনকে অবশ্যই ক্রেডিট দিতেই হবে। তারাই আসলে অনেক কষ্ট করে আমাদের সহযোগিতা করছেন, এবং আমাদের সহযোগিতা করার কারণে আমি যখন একা পারিনি, সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি সবাই মিলে ভালো করে, এবং আপনাদের সহযোগিতাও চাই। আমি একটা এসএমএস মিস করেছি, এসএমএসটা পড়তেই হারিয়ে গেল। কোনো একজন লন্ডন থেকে এখন বাংলাদেশে এসেছেন, তিনি কিছু ঘটনা শেয়ার করতে চান। আমি বলবো যে আপনার ঘটনাগুলো জাস্ট আমাকে ইমেল করে দিন, সেই ঘটনাগুলো যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন স্টুডিওতে। আমরা চলে যাব এখন আরো একজন আমাদের অতিথির কাছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং তার জীবনের কিছু ঘটনা তিনি বলবেন। তিনিও আজকে কিন্তু যে সমস্ত ঘটনা নিয়ে আসছেন, সেই সমস্ত ঘটনার সঙ্গে তার আবার
মানে ঠিকানাও আছে? কারণ অনেক সময় আপনাদের অবিশ্বাসের কারণে সবচেয়ে বেশি কষ্ট পান ইনারাই, যারা অনেক কষ্ট করে ঘটনা বলতে আসেন এখানে, এবং ঘটনা বলার পরে যখন যে প্রাপ্তিটা হয় সেটা কিন্তু ভয়াবহ। যাই হোক, অনন্ত, আপনাকে আবারও ওয়েলকাম ব্যাক। আশা করছি যে আজকে আপনার ঘটনাগুলো সবার অনেক ভালো লাগবে। আমরা শুরু করি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। শুরুতে প্রথমে আমি সব দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে জানিয়েছে মহিউদ্দিন ভাই, আমার মেজো ভাইয়ের ফ্রেন্ড। তো ঘটনাটি 2004 সালে তার সাথে ঘটেছিল। তো এই ঘটনার কেন্দ্রস্থল হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জের কবরস্থান। যারা সেখানকার বাসিন্দা তারা সকলেই চিনে জায়গাটা। তো সেই কবরস্থানের পূর্ব দিকে একটি বাড়ি আছে। সেই বাড়িটার 3 তলা। তিনি তখন সেই বাসায় 3 তলার রুম ভাড়া নেন এবং তিনি তখন সদ্য বিবাহ করেছেন। তো তিনি বাড়িতে ওঠার ঠিক যেদিন উঠে সেদিন রাতে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে তিনি যেখানে ঘুমিয়ে আছেন বিছানায়, তার মাথার নিচে বালিশ নেই, জাস্ট 2টো পা, কুচকুচে কালো 2টো পা। তো এটা দেখার পর তিনি বেশ ভয় পান এবং সাথে সাথে তিনি চোখ মেলে তাকান, এবং তিনি চোখ মেলে তাকিয়ে যেটা দেখেন যে একটা কালো বৃত্তের মতো ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে সোজা কবরস্থান দিয়ে চলে গেল। তো বিষয়টাকে তিনি ততটা গুরুত্ব না দিয়ে ভাবলেন যে বোধহয় স্বপ্ন দেখেছে। তো পরদিন ঠিক একই অবস্থা, তিনি ঠিক সেম স্বপ্নটা দেখলেন যে তিনি যে বিছানায় শুয়ে আছে তার মাথার নিচে কোনো বালিশ নেই, জাস্ট 2টো কুচকুচে কালো 2টো পা। তো এটা দেখার পর তিনি মাথার নিচে? মাথার নিচে। ওরে বাবা! তো তিনি আচ্ছা। তখন সাথে সাথে জেগে উঠে তিনি আরেকটা জিনিস দেখে ধাক্কা খান। সেটা হচ্ছে তার ওয়াইফ তার দিকে খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার পাশে শোয়া তার ওয়াইফ খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এটা দেখার পর সে বলল যে কেউ তুমি আমাদের কিভাবে তাকিয়ে আছো কেন? তো তার ওয়াইফ তার কোনো উত্তর না দিয়ে সে চোখ বন্ধ করে আবার ঘুমিয়েছেন। তো পরদিন সকাল থেকে তার ওয়াইফ খুব অসুস্থ হয়ে পড়েন। তিনি রক্তবমি শুরু করেন, খিঁচুনি শুরু হয় তার। তো তাকে মিটফোর্ড হসপিটালে ভর্তি করা হয়। তো তিনি সেই হসপিটালে 2-3 দিন থাকেন। তো খবর পেয়ে আত্মীয় স্বজন যারা ছিলেন তারা আসেন। তো এসে বলেন যে তুমি তো 2-3 দিন এখানে আছো, তুমি বরং বাড়ি থেকে একটু রেস্ট নাও। তো সে সেদিন সবাইকে সেখানে দিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে তিনি ঘুমিয়ে পড়েন। একটা সময় তার মনে হচ্ছিল যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তিনি চোখ মেলে তাকে দেখেন যে সে নিজেই তার গলা চাপ দিয়ে ধরে রাখছে 2 হাত দিয়ে। নিজের গলা, হ্যাঁ, নিজের গলা ধরে রাখছে। তো এটা দেখে তিনি ভাবতেছেন যে আমি এটা কি করতেছি, নিজের গলা চাপ দিয়ে ধরে রাখছি। তো সে উঠে তিনি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করেন। তো তিনি ওয়াশরুমে ঘুম চোখে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো কেউ তাকে পাস করে চলে গেল, একটা মানুষের মতো কেউ তাকে পাস করে চলে গেল। সে সাথে সাথে আশেপাশে তাকায়, দেখে যে কেউ কোথাও নেই, কিছু নেই। তো তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে রাসেল ভাই তিনি যখন ব্যাক করে সে তার বেডের দিকে তাকান, সে দেখে যে মশারির ভিতরে জাস্ট সেই 2টো পা যেটা তিনি এতদিন স্বপ্ন দেখেছেন, সেই 2টো পা স্টিল তার সামনে বিছানার উপরে। এটা দেখার পর তিনি প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে তিনি সেই ঘর থেকে বের হয়ে যান। বের হয়ে তিনি আশেপাশে যারা নিচতলা ভাড়াটিয়া ছিল তাদের সাথে তিনি বিষয়টা সবাইকে বলেন এবং পরবর্তীতে বিষয়টা তারা আসলে তার কাছে খুলে বলে যে এই রুমটার মধ্যে এর আগে অনেক ভাড়াটিয়া ছিল, তারা কেউ থাকতে পারেনি। অনেক খোঁজা দেখানো হয়েছে, অনেক হুজুর এসেছে। তারা একটাই কথা বলে যে এই রুমটার ভিতর দিয়ে খারাপ জিনদের যাতায়াত আছে, তারা চায় না যে এই রুমে কেউ বসবাস করুক। তো রাসেল ভাই এর পরবর্তীতে তিনি সে বাসাটা চেঞ্জ করে ফেলেন এবং তার ওয়াইফও সুস্থ হয়ে ওঠে। এরপর তার এরকম কোনো ঘটনা ঘটেনি। ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব দিনারের কাছে, এবং তার আগে আমি দেখতে পাচ্ছি যে অনেক SMS এসছে। আসলে SMS পড়বো না, ঘটনায় যাবো, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদেরকে অনেকেই SMS করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছেন। আমরা আজ আশা করবো যে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো ধীরে ধীরে। বাবলা আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে স্টোরিগুলো খুব ভালো লাগছে। আমার তো মায়া লাগছে, আহারে স্টোরিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মানে আমি একটু আগে এই বিশেষ করে কীর্তন দাসের স্টোরিটা প্লে করার আগে আমি মাসুমকে বলছিলাম যে আচ্ছা নেক্সট দিন প্লে করি, এটা মানে শেষ হয়ে গেল। তো জানি না, এখন আপনাদের উপর নির্ভর করতে হচ্ছে এবং আশা করছি যে আপনারা পরবর্তীতে এর চাইতেও ফাটাফাটি কোনো ঘটনা, আসলে একটা লেভেলে চলে যাওয়ার পরে আর এক
একটা জায়গায় যেতে হলে তখন আমাদের কষ্টটা আরো অনেক বেশি বেড়ে যায়, এবং কতটা কষ্ট করতে হয় সেটা আমরা খুব ভালো জানি। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন এবং তিনি ভূত FM অনেক পছন্দ করেন সেটা জানি। সে চট্টগ্রাম থেকে। মুক্ত স্বাধীন সিলেট থেকে আমাদের SMS করেছেন তানভীর পাভেল। আমাদের SMS করেছেন ফুর্তি, আচ্ছা নামটা পড়তে পারলাম না। আমাদের SMS করেছেন দেব, আমাদেরকে SMS করেছেন এছাড়াও নজরুল, রুবেল, ফাহাদ ইমতিয়াজ চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন অনিকা মিরপুর থেকে। হারুন আমাদের কুতুবপুর থেকে SMS করেছেন আমাদের, আচ্ছা তিনি ডিউটি করছেন এবং ভূত FM শুনছেন। মোহনা আমাদের SMS করেছেন লালবাগ থেকে। সজ্জাদ আমাদের SMS করেছেন কবির জিনজিরা থেকে। আমাদের SMS করেছেন সফিয়া। এছাড়া আমাদের SMS করেছেন ইয়াসিন। SMS করেছেন আমাদেরকে নাদিম হাসান ঢাকা থেকে। SMS করেছেন আমাদেরকে তাজিম। এছাড়াও আমাদের SMS করেছেন প্রিন্স। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম, থ্যাঙ্কস মাসুম ভাই। শামীম আমাদের SMS করেছেন আমাদেরকে অনেকেই। মাসুম আবার জবাব দিল কিন্তু আপনাকে, ওকে ফাইন। আমার আসলে মনটা খুব ভালো, আপনারা সবাই খুশি হচ্ছেন এবং ঘটনাগুলো ভালো লাগছে আপনাদের কাছে, এই জন্যই ভালো লাগছে। আচ্ছা, আমরা সরাসরি এখন যেটা করব সেটা হচ্ছে যে দিনার ঘটনায় যাব। দিনার, আপনার ঘটনাটা আমরা শুনি। কোথাকার ঘটনা একটু প্লিজ উল্লেখ করে দিবেন শুরুতেই, যাতে মানুষের যদি খোঁজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে। জি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে যে আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে শামীম, সে ঢাকা কলেজে পড়াশোনা করছে। তো এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর গয়লাকান্দি নামক এক জায়গায়, এবং এই ঘটনাটি হচ্ছে সেখানকার একটি জুট মিলকে নিয়ে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো শামীম আমাকে যেভাবে বলে আমি ঠিক সেভাবেই বলছি। তো তাদের বাসাটার ওইদিকে আপনার একটা ধান ভাঙার মেশিন ছিল এবং এক কারখানার মতো ছিল, সেখানে ধান ভাঙা হতো, এবং তার পাশেই ছিল একটা জোড়া তাল গাছ। তো গ্রামে অনেকে বলে দুইটা তাল গাছ পাশাপাশি থাকলে তারা বলে যে জোড়া তাল গাছ। তো সেই জোড়া তাল গাছের পাশে ছিল একটা বেতের ঝোর। তো সেই জায়গাটা নিয়ে এলাকা যারা স্থানীয় ছিল তাদের মুখে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ছিল সবার মুখে, এবং অনেকে বলতো যে সেই জায়গাটা খারাপ। তো একদিন এমন হয় যে তাদের এলাকায় একজন লোক চিন্তা করে যে উনি এখানে একটা জুট মিল করবেন। তো জুট মিলটা করবেন উনি প্ল্যান করেন। তো উনি সেই প্ল্যান অনুযায়ী সে ধান ভাঙার কারখানাটার পাশেই উনি জুট মিল করার জন্য ওনার যেসব যন্ত্রপাতি যা যা দরকার উনি সবকিছু নিয়ে আসেন এবং কাজ শুরু করেন। তো একটা অংশের কাজ শেষ হওয়ার পর শামীমের যে মামাতো ভাইরা ছিল, বড় মামাতো ভাই, ওরা সেখানে গিয়ে আড্ডা দিত রাতের বেলা। তো একটা দিন তারা আড্ডা দিতেছিল, শামীমের মামাতো ভাই এবং তার এক ফ্রেন্ড। তো তারা লক্ষ্য করলেন যে খুব বিকৃত ফেসের একটা লোক এই বেতের ঝোরে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকটা পা সে জোড়া তাল গাছের উপর। তো এটা দেখার পর শামীমের যে মামাতো ভাই আর তার ফ্রেন্ড ছিল তারা সেখান থেকে চলে যায়। মানে তারা চলে গিয়ে সবাইকে বলে যে আমরা এরকম দেখছি। তো তারপরও সে জায়গার কাজ আর স্টপ হয়নি, যেহেতু এক অংশে কাজ হয়ে গেছে। তো বাকি অংশে যে কারখানাটা যে বানানো হবে, তো সেই অংশটার মধ্যে পরে হচ্ছে যে সে যে জোড়া তাল গাছটা ছিল সেই জায়গাটা। তো ওনার তার প্ল্যান অনুযায়ী সে ওই জোড়া তাল গাছ দুটো কেটে ফেলে, এবং উনি কাটার আগে এলাকাবাসী অনেকে বলছিল যে এটা না কাটার জন্য নিষেধ করছিল থাকে, যে সমস্যা হতে পারে পরবর্তীতে। বাট উনি কারো কথা না শুনে উনি গাছ দুটো কেটে ফেলেন। তো কেটে ফেলে সেখানে উনি একটা জুট মিল করেন পুরোপুরি। তো জুট মিলটার নাম আমি বলছি, সেটা হচ্ছে ফেরদৌস জুট মিল। নামটা বললে কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা নেই। ইভেন মানে এটা পরবর্তীতে লিসেনারদের হয়তো সুবিধা হতে পারে। আচ্ছা, ওকে। তো কারখানা যখন চালু হয়ে যায় জুট মিলটা, তো সেখানে বেসিক্যালি সুতো বানানো হতো। তো কারখানাটায় 2 শিফটে কাজ হতো, সকালে এবং রাতে। তো যে আমাকে ঘটনা বলছে তার আপন চাচাই সে কারখানার ইনচার্জ ছিল। তো উনি মেনটেন করতেন সবকিছু, কোনো পেশেন্টের কোনো প্রবলেম হয়েছে কিনা, প্লাস আদার কারো কোনো সমস্যা হয়েছে কিনা। তো একদিন এমন হয় যে যেখানে ওই জোড়া তাল গাছ দুটো ছিল সে জায়গাটা একটা মেশিন বসানো ছিল, এবং সেই মেশিনটার ভিতরে প্রায় 2 কি 3 টনের মতো মানে ওজনের একটা বেয়ারিং এর চাকা ছিল সেটার ভিতরে। তো ওইটাকে ইউজ করা হতো ওই মেশিনটার মধ্যে। তো অনেক সময় হয়েছে কি যে ওই মেশিনটা সুতো আটকে যেত। তো সুতো যেহেতু খুবই হালকা একটা জিনিস, সেটা টান দিয়ে তারা বের করে নিত। তো ফার্স্ট যেদিন ঘটনাটা হয় সেদিন একটা কর্মচারী সেখানে কাজ করতেছিল, সে একটা সুতো ধরে টান দেয় এবং তার সাথে আরো অনেক কর্মচারীরা সবাই দাঁড়ায় কাজ করতো। তো তারা লক্ষ্য করলো যে সুতাটার সঙ্গে তার হাতটা রাসেল ভাই সে মেশিনের ভিতরে চলে যায়, এবং এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার ছিল। এবং এটা সবাই যখন দেখে সবাই খুব ঠান্ডা হয়ে যায় যে এটা ফুললি ইম্পসিবল একটা ম্যাটার, যে একটা সুতার পক্ষে কখনো একটা হাতকে টেনে নেওয়া সম্ভব না। তো এটা ঘটার পর সেদিনই ওই লোক সেখান থেকে কাজ ছেড়ে দেয়, এবং তার আশেপাশে যারা দেখছে এই ব্যাপারটা তারাও সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তো এরকম মানে
নিত্য নৈমিত একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে ওই মেশিনটা স্পেসিফিক ওই মেশিনটার মধ্যে যেখানটায় জোড়া তাল গাছ ছিল, এটা আমাকে শামীমের চাচা বলছে যে উনি পুরোটা বুঝতে পারছেন যে ওইখানটাই ওই মেশিনটা বসানো ছিল, যেহেতু উনি ওই জায়গার স্থানীয় ছিলেন, উনি জানতেন। তো এরপর এমন হয় যে তারা কয়েক উইকস পর যে অন্য জনদের যে সেই মেশিনটার কাজ বুঝিয়ে দেওয়া হয়, তাদেরও একই রকম, তারা সবাই একই রকম সেম ওয়েতে ইনজোর্ড হতে শুরু করলো। তো একটা সময় এমন হয় যে কেউ আর কাজ করতে চাচ্ছে না সেই জায়গাটায়, এমনকি সেই জায়গাটা তো দূরের কথা, ওই কারখানায় কেউ কাজ করতে চাচ্ছে না। তো এর মাঝখানে একটা ঘটনা হয় যে আমি যেটা বললাম যে 2 শিফটে কাজ হতো। তো একটা সময় এই শামীমের যে চাচা ছিলেন, উনি ফ্রাইডে ছিল সেদিন, তো সেদিন স্পেসিফিক ওই জোড়া তাল গাছের উপর যে মেশিনটা বসানো ছিল সেটা অফ ছিল, সে জায়গার লোক ছিল না। তো উনি ভিতরেই ছিলেন, উনি অন্য কাজ করতেছিলেন। তো উনি রাতে একটা পর্যায়ে সেখানটা যান। তো সেখানটা গিয়ে উনি একটু দূরেই ছিলেন। তো উনি দেখলেন যে ওনাদের ওই মেশিনটার মধ্যে মানে যখন কোনো বিয়ারিং এর চাকায় কোনো প্রবলেম হইলে সেটা ভিতরে ঢুকার একটা সিস্টেম ছিল, উপর দিয়ে একটা ঢাকনার মতো ছিল। তো উনি দূরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন যে ভিতর থেকে একটা লোক বের হচ্ছে। তো উনি ফার্স্টে ভাবছেন না হয়তোবা কেউ টেকনিক্যালি কোনো সমস্যা দূর করার জন্য সেটা ভিতরে ঢুকছে, হয়তোবা কারখানার কেউ হবে। আসলে উনি জাস্ট এটা ভাবতে ভাবতে উনি একটু সামনের দিকে আগান। তো উনি সামনের দিকে এগিয়ে যেটা দেখলেন সেটা হচ্ছে যে উনি ভিতর থেকে একটা মানুষকে বেরোতে দেখলেন, কিন্তু তার মানে বুকের উপর কোনো অংশ ছিল না। এটা উনি বলেন যে বুকের উপরে কোনো মাথা বা গলা এরকম কোনো অংশই ছিল না, ইভেন তার চোখ দুটো তার বুকে ছিল। তো এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ভয়ে দৌড় দিয়ে দারোয়ানের কাছে চলে আসে, আর কাউরে কিছু বলে না। তো উনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো উনি তারপর ওই ঘটনার পর উনিও সেখান থেকে কাজ ছেড়ে দেন। উনি মোটামুটি অনেকদিন ছিল। তো তারপর যেটা হয় তার মাঝামাঝি থেকেই যে রাতের বেলা ওই দারোয়ান যেটা বলে যে সেটা হচ্ছে যে ওই জায়গার স্পেসিফিক ওই মেশিনটাই, জোড়াতাল গাছের জায়গায় যে মেশিনটা বসানো ছিল স্পেসিফিক ওই মেশিনটাই অটোমেটিক চলতো। এবং এটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার যে ওই মেশিনটা চালু হইতো মোটামুটি 15-20 মিনিট সময় নিত, এবং অফ করার পর সুইচ অফ করার পর 15-20 মিনিট সময় লাগতো তার অফ হইতে ফুললি। কিন্তু ওই দারোয়ান যেটা বলে যে বাইরে থেকে উনি শব্দ পেতেন, ইভেন ভিতরে যারা ছিল রাসেল ভাই, যে ভিতরে যারা কাজ করতো তারাও অনেকবার অনেকে দেখছে যে অটোমেটিক সেই মেশিনে কেউ নাই, বাট সেই মেশিন চলতেছে। তো একটা সময় হয় কি যে এই ভয়ের কারণে অনেকে সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তো এর মাঝখানে এই কারখানাটার ওনারশিপ চেঞ্জ হয়, অনেকগুলো হাত চেঞ্জ হয়, বাট ফেরদৌস জুট মিল নামটা এখনো আছে। তো লাস্ট 2 কি 3 বছর আগে সেই কারখানাটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেখানে স্টিল দারোয়ান আছে। বাট সে দারোয়ানের কথা হচ্ছে, এবং সে এলাকা যারা আছে, শামীম আমাকে কদিন আগেও সেখান থেকে ঘুরে আসছে, সে বলছে যে ভাই স্টিল নাও এখনো ওই সমস্যাটা ওই জায়গায়। তো ওর থেকে যখন আমি এটা শুনি তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে কারখানার নাম বললে তো কোনো সমস্যা নাই। তখন ও বললো যে না, মোটামুটি আমাদের এলাকা সবাই জানে, আপনি বলতে পারেন। আর রাসেল ভাই আমি এর সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেটা আমি আপনাকে বাইরে বলতেছিলাম যে আমাদের লালবাগের একটা জায়গা আছে, সেখানে হচ্ছে শহীদনগর নামের একটা জায়গা, সেখানেও সেম একটা কারখানা ভাই, সেটা হচ্ছে জুতোর কারখানা। সেখানেও একটা মেশিন অটোমেটিক রান করে, এবং যেটাতে কেউ কোনো অপারেট ছাড়াই সেটা অটোমেটিক অপারেট হতে থাকে। এবং সেটার যে ওনার, আমি নাম বলতে চাচ্ছি না তার, আমি নামটা মানে আপনি যখন বলছিলেন তখন ওই এলাকার আরেকজন জি, ফট জি, করে জি, নামটা জি। বলে দিলেন। আমি জি, আমি জি। ছিলাম সেই সময়। এবং ওইটা শহীদনগরের মানে সবাই মোটামুটি যারা যারা স্থানীয় আছেন। তো আমাকে এই ঘটনাটা বলছেন ওই কারখানার পাশেই একজন ভাড়া থাকেন ভদ্রলোক, উনি ওই কারখানায় কাজ করতেন। তো উনি যেটা বলেন যে দিনার ভাই এমন হয়েছে যে অটোমেটিক মেশিন চলতেছে, এবং ওইখানেও রাসেল ভাই অনেকে অস্বাভাবিকভাবে ইনজুর্ড হয়েছে। এবং ওই কারখানার যে ওনার, উনি এই প্রবলেমটা দূর করার জন্য উনি প্রায় অনেক ওঝা টোঝা আনতেন। তো উনি অনেকের কাছে গেছেন। তো উনি কিছুদিন পর পরে আমরা শুনতাম যে উনি বিভিন্ন খাসি বলি দেন ওই জায়গাটায়। তো স্পেসিফিক এখন উনি যেটা করছেন যে উনি ওনার কারখানায় স্টিল একজন ওঝা রাখছেন, যার দায়িত্ব হচ্ছে যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। বাট উনিও এই গোপালগঞ্জের যে ঘটনাটা আমি বললাম ফেরদৌস জুট মিলার মতো আমাদের শহীদনগরের, উনিও সেম প্রবলেমই ফেস করতেছেন, বাট এটার কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। আপনারা লিসেনাররা যারা আছে শুনতেছে, তারা যদি ইচ্ছে করে ঢাকার মধ্যে যারা আছে তারা শহীদনগরে গিয়েও এক্সপিরিয়েন্স করতে পারে, অথবা গোপালগঞ্জের দিকে যারা আছে তারাও সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারে। আমি তো ঠিকানা বলে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে কিছু এসএমএস এবং একটা বিরতি আমাদেরকে দিতে পাচ্ছি। ইমারুল খিলগাঁও থেকে এসএমএস করেছেন আমাদেরকে নিতু এবং মারজান অর্পি পটুয়াখালী থেকে, এবং আজকে অনেক বেশি ভয়ের গল্প এক্সপেক্ট করছিলাম এটা বলছেন তিনি। ভালো লেগেছে কিনা এটা আমাকে একটু প্লিজ বলবেন। আমাদেরকে সাথী এসএমএস করেছেন গাজীপুর থেকে, আজকের স্টোরিগুলো চরম হচ্ছে তার মতে। ইনামুল হক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে প্রণয় সুমন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিচি।
এবং তার কাছে অনেক ভয় লাগছে। আমাদেরকে ফাতিমা মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, আজকে প্রথম শুনছেন তিনি, খুব ভালো লাগছে, বিশেষ করে কীর্তন দাসের ঘটনাটি। আমাদেরকে নাদিয়াতুল হক এসএমএস করেছেন। আচ্ছা ফাতিমা, আপনাকে জানাচ্ছি স্বাগতম, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাদেরকে আরিয়ান এসএমএস করেছেন, আমাদেরকে প্রমি, এছাড়াও শাহেদ আমাদের চিরাং থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে সাজ্জাদ। রোমান্টিক ভূত আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে এসএমএস করেছেন নয়ন যশোর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন অরণি পাবনা থেকে। আমাদেরকে নাদিম এবং আরিফ এসএমএস করেছেন আমাদেরকে সাইফুল ডেমরা থেকে। আমাদেরকে রাজীব এসএমএস করেছেন ফুর্তি থেকে, ফুর্তি স্পেস, আচ্ছা না, স্পেসটা কিন্তু লিখতে হবে না, জাস্ট স্পেস দিয়ে গেলেই হবে। আমাদেরকে এসএমএস করেছেন দ্য ফ্র্যাকচার রাজশাহী থেকে। আমাদেরকে এসএমএস করেছেন ত্রিনা, অনেকদিন পর ভূত এফএম শুনছেন তিনি, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। তারা সবাই মিলে শুনছেন। এসএমএসটা প্লিজ পড়বেন বলে দিয়েছেন, আমি এসএমএস পড়ে ফেলেছি। সাগর আমাদেরকে গোবিন্দগঞ্জ থেকে এসএমএস করেছেন। সবুজ আমাদের এসএমএস করেছেন তিনি, এবং আজকে তার বিয়ে হয়েছে এবং তিনি এবং তার ওয়াইফ আজকে দুজন এই রাত জেগে ভূত এফএম শুনছেন। আপনাদের বিবাহিত জীবনের অনেক 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 শুভেচ্ছা, এবং আপনারা আপনাদের এই স্পেশাল একটা রাত, সেই রাতটার সাথে স্পেশাল আমাদের এই প্রোগ্রামটা, মানে আপনাদের সব অনুভূতির সাথে ভয় লাগার অনুভূতি যে সংযোজন করেছেন, সেজন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। সিদ্দিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আকাশ লালবাগ থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সবুজ। প্রিন্স আমাদের এসএমএস করেছেন, তিনি এবং তার ওয়াইফ সোনিয়া একসাথে শুনছেন। আমাদেরকে এসএমএস করেছেন মিজান এবং আরিফ। আমাদের এসএমএস করেছেন রাজীব। এসএমএস করেছেন আমাদেরকে বাবু যশোর থেকে। সাগর গোবিন্দগঞ্জ থেকে, আচ্ছা সাগর গোবিন্দগঞ্জ থেকে এসএমএস করেছেন আমাদেরকে রনি। এছাড়াও এসএমএস করেছেন মুশফিক, সালেহিন এসএমএস করেছেন আমাদেরকে, আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমি একটা এসএমএস পড়ছিলাম কিন্তু মিস করে গেলাম। লালবাগে একজন থাকেন, তিনি এই ঘটনাটা সম্পর্কে অবশ্য জানেন না, তো আমরা তো অ্যাড্রেস দিয়েই দিলাম। শহীদবাগ না, শহীদনগর, আচ্ছা শহীদনগরে গেলে আপনি এলাকাবাসীর কাছ থেকে অবশ্যই খোঁজ খবর নিয়ে জেনে ফেলতে পারেন। আমাদেরকে ডিকে প্রীতম এসএমএস করছেন, মিউজিকটা ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, মিউজিক তো ভয়ঙ্কর লাগছে, সেই সাথে যদি আরো বেশি ভয়ঙ্কর লাগবে যদি আপনি মাঝে মাঝে আজকে রাতের বেলায় একটু নিজের বালিশটা চেক করেন। বালিশের জায়গায় হঠাৎ করে যদি দেখেন যে একজোড়া কাটা পা মাথায় নিচে বালিশের জায়গায়, তাহলে কিন্তু খুব অদ্ভুত লাগার কথা যে বালিশের জায়গায় বালিশ থাকবে, কাটা পা না। কিন্তু আজকের পর থেকে আপনার রাতের বেলাগুলো অন্যরকম হয়ে যেতে পারে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও অনন্তর কাছে, এবং তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা ফিরে আসবো অনন্তর কাছে। সো আমাদের সঙ্গে তখন কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি with Gramophone. ঘড়িতে সময় রাত 1:28। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনারা শুনছেন ভূত এফএম, আর ভূত এফএম এখন বেশ অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে যেতে চাই বহুদূর। সো আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়নি। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি ভূত এফএম এর যে পোস্টটা রয়েছে, সেই পোস্টে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনার যে চাহিদার কথা, আপনার কি ধরনের এক্সপেক্ট করছেন ভূত এফএম এর কাছ থেকে, আর কি কি এক্সপেক্ট করছেন, সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা সেটা করবো। আমরা কিন্তু আপনাদের এটাও বলেছি যে আপনাদের এলাকায় গিয়ে আমরা সরাসরি ঘটনা শেয়ার, মানে শুনে আসবো, নিয়ে আসবো সঙ্গে করে। আপনাদের এলাকা থেকে সরাসরি ভূত এফএম করার আমাদের ইচ্ছাও রয়েছে, এবং গরমের রাতে আউটডোরে ভূত এফএম মোটেও খারাপ লাগবে না, খুব ভালো লাগার কথা। যাই হোক, আমরা চলে যাচ্ছি অনন্তর কাছে, অনন্তর ঘটনা শোনার জন্য। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো এটা ঢাকার শনিয়াকড়ার ঘটনা। এই ঘটনাটি যারা সেখানকার অনেক পুরনো তারা সবাই জানে এই ঘটনাটি। তো শনিয়াকড়া যখন মানে নতুন নতুন ঘর বাড়ি ওটা স্টার্ট হলো, তো তখন একটা ফ্যামিলি এসেছিল, তো যার নাম ছিল হচ্ছে শাহ আলম। তো তারা একটি বাসা ভাড়া নেয়। তো বাসাটা একতলা ছিল, তো বাইরেরা ছিল না বাসার মধ্যে কোনো। তো তারা বাসাটা ভাড়া নেওয়ার পর প্রথম 2-1 দিন খুব ভালো যায়। তো তাদের একটা বেবি ছিল 2.5-3 বছরের। তো একদিন ওই শাহ আলম ভাইয়ের ওয়াইফ কিচেনে ছিল,
তো তার বেবিটা বাড়িতে খেলা করছিল, ঘুরে ঘুরে খেলা করছিল। তো তাদের যে সামনে যে গেস্ট রুমটা ছিল, তো হঠাৎ যে শাহ আলম ভাইয়ের ওয়াইফ শুনতে পায় যে বেবিটা সে রুমে গিয়ে হাসাহাসি করছে, একা একা ছোটাছুটি করছে। তো সে নর্মালি ভেবে সে হেঁটে যায়, গিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে একটা দৃশ্য দেখে সে খুব থমকে যায়। সে দেখে যে খুব বড় একটা ছায়া দেয়ালের মধ্যে, আর বেবিটা সেই ছায়াটাকে ধরছে আর হাসাহাসি করছে। তো সেই রুমের ভিতরে ঢোকার সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে যায়। তো রাতে শাহ আলম ভাই অফিস থেকে আসলে সে বিষয়টা তার হাজবেন্ডকে জানায়। তো তার হাজবেন্ড বিষয়টা আসলে নর্মালি ভাবে নেয়, কারণ ঢাকার ব্যস্ততম এমন একটি জায়গায় এমন কিছু করতে পারে সে প্রথমে সেটা বিশ্বাস করতে পারেনি। তো ঠিক সেদিন রাতেই তিনি ঘুমিয়ে আছেন। তো হঠাৎ একটা টাইম তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তার পাশে তার ওয়াইফ নেই। তো তার ঘরের দরজা খুললে রাসেল ভাইয়ের সামনে যে গেস্ট রুমের দরজাটা, ঘরটা, সেটা পুরো দেখা যায়। তো তার দরজাটা হালকা ভেজানো ছিল, তাই তিনি ঠিক সেই যে গ্যাপটা ছিল সেখান থেকে তিনি দেখলেন যে গেস্ট রুমে খাটের উপরে একজন মহিলা বসে আছে, মানে তার পেছন দিকটা দেখা যাচ্ছে। তার চুলগুলো অনেক বড় এবং সে চুলগুলো খাট থেকে একবার মেঝেতে এসে পড়েছে। তো প্রথমে তিনি ঘুম ঘুম চোখে ভাবেন যে তার ওয়াইফ, কিন্তু চুলগুলো দিয়ে তাকে তিনি সাথে সাথে লাফিয়ে ওঠেন এবং পরক্ষণে তার ওয়াইফ ওয়াশরুম থেকে আসেন এবং বলে যে তুমি এখানে, তাহলে ওখানে কে? তো বলে যে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। তো সাথে সাথে তারা দুজন ওই পাশের রুমে গেস্ট রুমে গিয়ে দেখছে কেউ নেই সেখানে। তো পুরো বাড়ি খোঁজাখুঁজি করে, কোথাও কেউ নাই। তো বিষয়টা তাকে খুব ভাবিয়ে তোলে। তো পরদিন তিনি বাড়িওয়ালার সাথে আলাপ করেন। তো বাড়িওয়ালা বলে যে আসলে এরকম কিছু আমি জানি না, আপনারা কোন একটা হুজুরকে জিজ্ঞেস করেন। তো তারা সেখানকার একজন হুজুর সে বাড়িতে নেন। তো হুজুর পুরো বাড়ি ঘুরে এবং ঘুরে দেখে বলেন যে আসলে এই বাড়িতে একজন জিন আছে, কিন্তু তিনি কারো ক্ষতি করবে না। তো তারপরও শাহ আলম ভাই আর কোনো রিস্ক নিতে চাননি, তিনি সেই বাসাটা ছেড়ে দেন। তো আসলে এরপরে এই বাসাতে টুকটাক অনেক রকম সমস্যা ঘটেছে। তো এরপর আর সে বাসাটা ভাড়া হয়নি, খালিই ছিল। তো আসলে এটাই ছিল ঘটনা। এটা ছিল আপনার ঘটনা। আমরা এখন আবারও দিনের কাছে যাচ্ছি, না দিনের কাছে যাচ্ছি তার ঘটনা শোনার জন্য। এবং আপনারাও আমাদের SMS করতে ভুলবেন না। আমাদের SMS যদি করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা এখন চলে যাচ্ছি দিনের কাছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবারও। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমাদের এলাকার এক ছোট ভাই, তার নাম হচ্ছে সানু। আমি তার এর আগে এসে তার একটা ঘটনা বলছিলাম বরিশালের। তো সে একজন পেশায় তাবিজ বিক্রি করে। তো এটা সে তার ওস্তাদের মুখ থেকে শুনছে। তো ঘটনা হচ্ছে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নামক জায়গায়। তো যেখানে ওই জায়গাটা ওনার ওস্তাদের বাসা। তো ওই ওস্তাদের সাথে কাজ করার আগের একটা ঘটনা। তখন ওই ওস্তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরেকজন ছিল, তখন ও ওনার সাথে কাজ করে না। তো একদিন উনি উনার বাসা থেকে শায়েস্তাগঞ্জ থেকে উনি মুফতিবাজার নামক একটি জায়গায় যান, যেখানে গিয়ে উনি তাবিজের পসরা নিয়ে বসেন বিক্রি করার জন্য। তো উনি আসরের সময় চলে যান সেখানটায়। তো উনি আসর নামাজ শেষ করে সেখানে উনি ওনার তাবিজের পসরা নিয়ে বসেন। তো বসার পর উনি ভালোই বিক্রি করতেছিলেন, যেহেতু উনার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল তার কাজ ছিল সে কাস্টমার থেকে অর্ডার নিচ্ছিল এবং তাবিজ দিচ্ছিল হুজুর থেকে নিয়ে, আর হুজুর মাইকে বয়ান করতেছিল। তো এই সময় একটা লোক তার কাছে আসে। তো এসে বলে যে এরকম আপনারা কি জিন ভূতের কোনো তাবিজ দেন নাকি? তখন সে বলে যে ওই তার ওস্তাদ যে ছিল তার নাম হচ্ছে শাহজাহান। তো শাহজাহান সাহেবের যে অ্যাসিস্ট্যান্ট উনি বললেন যে হ্যাঁ দিয়েই, কিন্তু কি সমস্যা আপনার? তখন সে বলে যে এরকম আমার একটা মেয়ে আছে, তার উপর মনে হয় কোনো খারাপ জিনিসের আসর হয়েছে, তো এই জন্য আমি একটা তাবিজ চাচ্ছিলাম। তখন সে বলে আচ্ছা কি সমস্যা আপনি আমাকে খুলে বলেন। তখন সে লোকটা বলে যে আমি আপনার ওস্তাদকে বলি। তখন ওই অ্যাসিস্ট্যান্টটা বলে যে ওস্তাদটা এখন বিজি, কথা বলতে পারবেন, আপনি আমাকে বলতে পারেন। তখন উনি বলে যে প্রায় মাসখানেক আগে এক সন্ধ্যার ঘটনা, তার মেয়ে তখন তার পাশের বাসা তার খালার বাসা থেকে ফিরতেছিল। তো তার মেয়ে করে কি রাস্তা দিয়ে না আসে, তাদের বাসার পিছনে যে বাঁশঝাড় ছিল সেদিক দিয়ে আসে। তো সেদিক দিয়ে আসার পর থেকেই মানে ঠিক তখন থেকেই সে ঘরের মধ্যে সব অ্যাবনর্মাল ব্যবহার করা শুরু করে সবার সাথে, এবং যাকে না তাকে সে যাকেই পাচ্ছে তার সামনে তাকেই মানে খামচি দিচ্ছে, নখের আঁচড় দিচ্ছে, মারতে চাচ্ছে। তো এরকম সে খারাপ ব্যবহার করতেছে সবার সাথে। আর একটা সময় এমন হয় যে এটা তার বাবা বলে ওই অ্যাসিস্ট্যান্টকে যে সে টয়লেটে যাচ্ছে রাসেল ভাই, বাট সে যখন টয়লেট থেকে ব্যাক করতেছে তার হাতে বিভিন্ন ধরনের ফ্রুটস থাকতো। তো এই জিনিসটা খুব উইয়ার্ড ছিল যে সে তার বিভিন্ন ধরনের ফল থাকতো। তখন তার আম্মা বা অন্য কেউ যখন তাকে জিজ্ঞেস করতো যে তুই এগুলো টয়লেটের ভিতরে কোত্থেকে পাইছিস, তো সে তখন কারো কোনো কথার অ্যান্সার না দিয়ে
মানে সে চলে আসতো ঘরের মধ্যে এবং খুবই অন্য ধরনের ব্যবহার করতো সবার সাথে। আর একদিন যেটা হয় যে ওনারা সবাই ঘুম থেকে উঠেন ফজরের সময়, উঠে দেখেন যে তার মেয়ে ঘরে নেই। এটা উনি সব ওই অ্যাসিস্ট্যান্টকে খুলে বলেন যে ঘরে নেই, এবং তাকে ঘরের দরজা ভিতর দিয়ে লাগানো ছিল। তো তখন তার বাবা ঘর থেকে বেরিয়ে দেখেন যে তাদের বাসার উঠানে একটা গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। সে পেয়ারা গাছের একেবারে মগ ডালে বসা, কিন্তু যেখানটা মানে কোনো মানুষের বসা সম্ভবই না, যে ওখানটা বসলে বেসিক্যালি ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু তার মেয়েকে তারা সেখানে আবিষ্কার করে এবং সে সেখানে বসে পা দুলাচ্ছে। তো এটা দেখার পর তারা উঠে তাকে সেখান থেকে নামায় ঘরে রাখে। তো ডে বাই ডে তার মানে বিহেভিয়ার গুলো খুব মানে অস্বাভাবিক হতে লাগলো, এবং সে যাকে না তাকে মানে মারতে শুরু করলো এবং খুব অদ্ভুত ভাষায় কথা বলতেছিল, যেগুলো তাদের কাছে না বাংলা, না আরবি, না ইংলিশ বা অন্য কোনো ভাষাই মনে হচ্ছে না তাদের কাছে। তো এই হচ্ছে মেয়ের সমস্যা। তো এটা যখন ওকে বলে, অ্যাসিস্ট্যান্টকে বলে, তখন অ্যাসিস্ট্যান্ট হুজুরকে বলেতে, হুজুর আমি গিয়ে দেখে আসি। তখন হুজুর ওকে বেসিক কিছু যে কনসেপ্ট গুলো যে ওকে বলে দেয় আগে থেকে, তারপর ও যায় হুজুর থেকে একটা তাবিজ নিয়ে। তো সে যখন রাসেল ভাই তার বাবার সাথে তাদের বাসায় যায়, তো বাসায় গিয়ে সে দেখে যে একটা রুমের মধ্যে দূরে একটা মেয়েকে মানে শিকল দিয়ে বাঁধা পায়ে, এবং হাতে জাস্ট কাপড় দিয়ে হাত দুটো তার বাঁধা, এবং সে তার চুলগুলো সামনে ফেলে বসে আছে। তখন তার বাবা বলতেছে যে এটাই হচ্ছে আমার মেয়ে, ওকে বেঁধে রাখছি কেন যাকে না তাকে মারতে চায়। তো ও অ্যাসিস্ট্যান্টরা যখন সেই রুমের ভিতরে ঢুকে, সাথে তার বাবা ছিল মেয়েটার এবং তার একটা ছোট ভাই ছিল। তো ঢোকার সঙ্গে সঙ্গেই মেয়েটা তার দিকে তাকায় বলে যে তুই না তাবিজ বিক্রি করতে আসছিস, তুই এখানে কেন আসছিস, তুই তোর কাজে চলে যা। তো এটা বলার সঙ্গে সঙ্গে সে অ্যাসিস্ট্যান্ট একটু ভয় পেয়ে যায়। তারও খুব কম বয়স ছিল, সে ভয় পেয়ে যায়, কিন্তু সে যেহেতু একটা কাজে আসছে তো তাকে তো সেই কাজটা করতে হবে। তো হুজুর তাকে বলে দিছিল যে এই তাবিজটা নিয়ে, তাবিজে যে সুতোটা ছিল সেটা সঙ্গে সঙ্গে তার বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুলটা ছিল সেখানটা বেঁধে তার মানে তার নখে চাপ দিয়ে ধরতে। তো সে অনুযায়ী সেটাকে যখন করতে যায়, তখন তাবিজটা মোটামুটি তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সে বেঁধে ফেলে সেই যখন নখে তার চাপ দিয়ে জিজ্ঞেস করতে যাবে, সেই তখনই সে মেয়েটার হাত দুটো সে খুলে ফেলে, এবং খুলে ফেলার পর তার মানে যে ফেসের মধ্যে খুব বিশ্রী ভাবে নখের আসর পড়ে। তো রাসেলের সেটা হচ্ছে যে তার মেয়ের নখগুলো কিন্তু ছোট ছিল, কিন্তু তার চেহারায় যে নখের আঁচড়গুলো পড়ছে সেগুলো মানে মনে হচ্ছে যে বড় নখ আছে এমন কোনো প্রাণী বা অন্য কারো মানে থাবা এরকম কিছু। তো এটার সঙ্গে সঙ্গে তার বাবা আর তার যে ভাই ছিল তারা দুজন মিলে ওই মেয়েটাকে ধরে, এবং ধরে তাকে আবার বেঁধে তার যে অ্যাসিস্ট্যান্ট আসছিল যে ইনজুর্ড হয়েছে একটু আগে, তাকে তারা পাশের রুমে নিয়ে যায়। তো তাকে তারা পাশের রুমে নিয়ে গিয়ে তারা আবার বাজারে যায়। বাজারে গিয়ে তার সেই যে হুজুর ছিল, তার যে ওস্তাদ ছিল শাহজাহান সাহেব, তাকে গিয়ে বলে যে এরকম আপনি যাকে পাঠাইছেন সে তো আহত হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি আসরের নামাজ তখন শেষ হয়ে গেছে, তো উনি সবকিছু বন্ধ করে দিয়ে ওনাদের সাথে চলে আসে ওনাদের বাসায়। তো উনি বাসায় চলে আসার পর যখন বলে যে এই রুম, তো উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে না দেখে সেই রুমে ঢুকেন, এবং উনি রুমে ঢোকার সময় বলেন যে আপনাদের যদি মন চায় বাইরেও থাকতে পারেন অথবা ভিতরে আসতে পারেন, কারণ উনি দরজা লাগিয়ে দিবেন ভিতরে ঢুকে। তো ওনার বাবা আর ওনার ভাই দুজনই যায় সাথে ভিতরে। তো উনি দরজা লাগিয়ে দিয়ে মেয়েটা যেখানটায় বসা ছিল সেইখানটা থেকে তার বরাবর উনি একটা সার্কেল আঁকেন মাটিতে। তো সার্কেল আঁকার পর উনি সেখানটায় বসেন এবং মেয়েটাও সার্কেলের মধ্যেই ছিল। তো উনি যখন রুমে ঢুকেন তখন সে মেয়ে তাকে দেখো সেম একই কথা আরেকবার বলে যে তোর তোর সাথেরটারও মারছি, এবার তোরও মারুম, তুইও চলে যা। তো উনি এইগুলাতে ভয় পানা কজ উনি এইসব কাজে অভ্যস্ত। তো উনি সঙ্গে সঙ্গে তার হাতে যে তাবিজটা ছিল সেটা তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পেঁচিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুই কোত্থেকে আসছিস। তো সে কোনো কথার অ্যান্সার না দিয়ে সে শুধু মাথা নাড়তেছিল যে সে এই ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সারই দিবে না। তো এরকম সে অনেকক্ষণ জোরাজোরি করার পর সে মানে বলতে রাজি হয়, যে সে বলে যে তার মধ্যে যে জিনিসটা প্রসেস হয়েছে, সে মেয়েটা যে যার ধারা, সে বলে যে ওই এরকম বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আসতেছিল, তখন আমি সেই দিক দিয়ে মানে যাচ্ছিলাম, তো তখন আমি তার উপর ভর করি। তো এখন সেই হুজুর বলে যে আচ্ছা তুমি তাকে ওকে ছেড়ে চলে যাও, পরে সে মানে কোনো কিছুতে তাকে ছাড়তে রাজি না। সে মানে মানে ঠিকই করে ফেলছে যে ওকে সে নিয়ে যাবে এখান থেকে। তো হুজুর অনেক কথা টথা বলার পর হুজুরের সাথে সে রাজি হয় যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু তার রিকোয়ারমেন্টস হচ্ছে যে সে যে বাঁশঝাড়ের যে রাস্তাটা ছিল রাস্তার সাথে সেখানটা একটা খাসি রেখে আসতে হবে বেঁধে। আর উনি তখন হুজুর বলে যে তুমি যে চলে যাবা এটার প্রুফ কি থাকবে? তখন সে বলে যে রাসেল ভাই আমি জুতোয় এই বাসার যে কারো একজনের জুতোয় কামড় দিয়ে চলে যাব। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কামড় দিয়ে যাও, আমি খাসি রাখতেছি।
তো এটা বলার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা রাসেল ভাই সেখান থেকে উঠে বসে। তো হুজুর তার বাবার পারমিশন নিয়ে তার পায়ের যে শিকল ছিল সেটা খুলে দেয়। তো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে রুম থেকে বের হয় এবং সে কোনো রকম হাতের স্পর্শ না করে উঠানে রাখা কারো একজনের স্যান্ডেলে সে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে সেই স্যান্ডেলটা ধরে সেই বাসঝাড়টার দিকে হাঁটা দেয় এবং সেখানটা গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং তারপরই হুজুর তার বাসার লোকজনদেরকে একটি খাসি আনান। তো খাসি আনিয়ে সেখানে রেখে দেন, কিন্তু সকালে বেলা যখন তারা ঘুম থেকে ওঠে সকালবেলা, তো সেখানে তারা কোনো খাসি পায়নি। আর তারপর থেকে তার মেয়ে মানে ওই ধরনের যে জিনিসটা তাকে ভর করছিল তার থেকে মুক্তি পায়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত এফএম। আর এখন ভূত এফএম অনেকটাই অন্যরকম এবং সেই সাথে আরো বেশি ভয়ের উইথ গ্রামীণ ফোন। সো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘড়ির সময়টা এখন 1:44 ঘড়ির সময়। আর আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। এমডি আসাদ আমাদের লিখেছেন ঢাকা কামরাঙ্গীর। আচ্ছা, তিনি লিখেছেন যে একটু আগে যে ঘটনাটা বলা হলো, ওই যে তিনি বলছেন যে সত্য, সেই শহীদনগরের যে ঘটনাটা সেটা সত্য, এবং তিনি বলছেন যে আমি ছিলাম। আর এটা একটা জুতার কারখানার ঘটনা, সেটা তিনি লিখেছেন এবং সেটার গলির নাম টাম ঠিকানা দিয়ে দিয়েছেন তিনি। তন্ময় রয় আমাদের লিখেছেন বেইলি রোড থেকে, সেকেন্ড সিজনটা খুব এনজয় করছি, আই হ্যাভ এ স্টোরি। ভূত এফএম এর ইমেল অ্যাড্রেসটা তিনি চান এবং সেখানে তিনি এই ঘটনাটা পাঠাতে চান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করতে ভুলবেন না যে ঘটনাটি আপনি নিজে এসে এখানে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা ঘটনাটা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি যে অমি, তিনি বলছেন যে মালয়েশিয়া এয়ারলাইন্স এর যে নিখোঁজ হওয়ার যে ব্যাখ্যাটা, সেটা মানে ঘটনাটা, সেটার কোনো ব্যাখ্যা আমার কাছে আছে কিনা। ভাই, এটার কোনো ব্যাখ্যা তো আমার কাছে নেই, তবে এই ব্যাপারে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো যদি আমি পরবর্তীতে মানে কোনো এটা রহস্য কেউ ভেদ করে বা এটা যদি আসলেই রহস্যের কিছু হয়, সেটা আমি যখন জানতে পারবো তখন আপনাকে আমি জানিয়ে দেবো। তার আগে আমি তো আগে থেকে গেস করে কিছু বলতে পারবো না। এখানে যারা আসেন তাদের মধ্যে অনেকে এরকম গেস করতে পারেন, অনেকে অনেক বিচক্ষণ, বিজ্ঞ, অনেক কিছু, কিন্তু আমি আসলে কিছুই না। আমি জাস্ট তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাঁধন আমাদের কুষ্টিয়া থেকে লিখেছেন যে আজকের সব স্টোরি ভালো লেগেছে, বিশেষ করে কুষ্টিয়ারটা। আমাদেরকে ইসলাম লিখেছেন যে 3টার আগে আজকে শেষ করা যাবে না, তার নাকি খবর আছে। মিশা আমাদেরকে লিখেছেন যে ভাই, আমার 3 ইয়ার্স মানে 3 বছরের একজন আমার বেবি, তার নাম হচ্ছে মুমিত, এবং সে ভূত এফএম না শুনে ঘুমায় না। হি ইজ আ বিগ ফ্যান অফ ভূত এফএম। মুমিত, আমার মনে হয় যে মানে কি বলবো, যে কথা আছে না যে তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং যে আর্লি টু বেড, একটা একটা ব্যাপার আছে না, যে আপনাকে তো আমি এখন পুরোটা বলতেও পারছি না আসলে। ভূত এফএম শুনছেন, এটা জেনেও খুব ভালো লাগছে। থ্যাংকস ফর বিং উইথ আস, বাট ইউনো যে মানে স্কুল থাকে বা এরকম, আমার মনে হয় যে এত ছোট, আচ্ছা এখন তো স্কুলেরও সময় হয়, সো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নাহলে শরীর খারাপ করবে। জয় সরকার আমাদের লিখেছেন জগন্নাথ হল থেকে, রুম নাম্বার দিয়ে দিয়েছেন তিনি, আমি সেই রুম নাম্বার নাই পড়ি। তিনি লিখেছেন আমরা সবাই মিলে বক্সে ফুল সাউন্ড দিয়ে ভূত এফএম শুনছি। অর্ক আমাদের লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব স্কেরি। আমাদেরকে অনিকা এসএমএস করেছেন উত্তরা থেকে, ভূত এফএম সিজন 2 এবং ইজ জাস্ট গ্রেট। আমাদেরকে লিখেছেন মি অ্যান্ড মাই হাবি, তারা দুজনে মিলে শুনছেন আমাদের সাথে, এবং তিনি বলছেন আই ওয়ান্ট শেয়ার ইনসিডেন্ট, যেটা হচ্ছে তার নেইবারের, এবং তিনি বলছেন যে হাউ। আমার যেটা মনে হয় যে আপনি ঠিক যেভাবে মানুষকে অন্যকে মেইল করেন, ইমেল যেভাবে করেন, আমাদেরকে ঘটনা পাঠানোর নিয়মটা এক্স্যাক্টলি তাই। আপনি ইমেল করেন কিভাবে, আপনি জাস্ট যে লিখে ফেলেন ইমেলটা, তাই না? আপনি এই ঘটনাটা ভাবে লিখে ফেলতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আপনি কোনো একটা ওয়ার্ড ফাইলে লিখবেন, সেই ওয়ার্ড ফাইলে লিখে তারপরে সেই ওয়ার্ড ফাইলটা অ্যাটাচ করে পাঠিয়ে দিলে আমরা পেয়ে যাবো। সো এটা ইটস নট আ বিগ ডিল। আমাদেরকে এসএমএস করেছেন আবির, এছাড়া আমাদেরকে দীপু আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, আবির লিখেছেন যে আমার কাছে 3টা ঘটনা আছে, আপনাকে খুঁজছে ভূত এফএম। সো আপনি দেরি না করে আমাদেরকে ইমেল করে দিন। দীপু আমাদের লিখছেন
এবং তিনি বলছেন ভূত এফএম এর সব ঘটনাগুলো ভালো লেগেছে তার ওয়াইফের, এবং তিনি খুব এনজয় করেছেন এই ভূত এফএম আজকের, এবং তাদের নতুন জীবনের জন্য দোয়া করতে বলেছেন। আপনাদের নতুন জীবনের জন্য থাকলো অনেক 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 শুভকামনা। ঘটনা এখনো একটা বাকি আছে, কিন্তু সেটা একটা অডিও ক্লিপ, সো সেই অডিও ক্লিপটা আমরা শোনাবো আপনাদেরকে। তার আগে আমাকে বিদায় নিয়ে নিতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে যে এরপরের কথা বলার সময় থাকবে না। আপনারা অডিও ক্লিপটি শুনতে থাকুন, এবং তার আগে জানিয়ে দিয়ে আরো একবার আমাদের ইমেল পাঠানোর অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radio40.fm। আর আমাদেরকে যদি ফেসবুকে জানাতে চান আজকের কেমন লেগেছে আজকের এপিসোডটি, তাহলে চলে যান www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তি স্পেলিংটাও বলে দিচ্ছি, RADIOFOORTI, রেডিও ফুর্তি। আমরা জানি যে শুরু হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ, এবং আমাদের একদম মানে কি বলবো আনন্দের শেষ নাই। অনেক সুন্দর করে সেজে উঠেছে আমাদের শহরগুলো, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আমরা দেখছি যে মানে যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে। একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, যে এই পরিষ্কার শহরটি নোংরা করবেন না। আমাকে দেখতে হয়েছে যে ভাই বলছি যে জাস্ট কিছু পরিষ্কার করার কিছুক্ষণ পরেই বেশ কিছু কাগজের প্যাকেট ঠোঙা খোসা হ্যান ত্যান এই সমস্ত কিছু আর কি, এটা করবেন না প্লিজ। আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক 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 শুভ কামনা থাকলো, যদিও তাদেরকে মানে একটা বাধা পার করে তারপরে যেতে হবে মূল খেলায়। তারপরে অনেক অনেক শুভ থাকলো, এবং তারা ভালো করবেন সেই বিশ্বাস আছে। দোয়া করি তার জন্য, অনেক অনেক শুভকামনা থাকলো। তারা না থাকলে এই T20 ওয়ার্ল্ড কাপ অনেকটাই মানে কি বলবো পানিশে হয়ে যাবে। সো তাদেরকে চাই আমরা আমাদের টিম খেলুক, সেটা আমরা সবসময় চাই। আর সেই সাথে কথা হবে আবারও এক সপ্তাহ পরে, ততদিনে আমরা অনেক কিছুই জেনে যাব খেলা সম্পর্কে, আর অনেক কিছু সম্পর্কে। যাই হোক, সব বাংলাদেশ টিমের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং লাস্ট যে ঘটনাটা আসছে আপনার জন্য সেটা অবশ্যই মিস করবেন না। আজকের মতো এখানেই আমার এবং মাসুমের পক্ষ থেকে টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি শারমিন বলতেছি নিউইয়র্ক থেকে। আমি ভূত এফএমের একজন রেগুলার লিসেনার। এই পর্যন্ত আমি একটাও এপিসোড মিস করি নাই। এনিওয়ে, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, সেটি আমার নানা এবং নানিকে নিয়ে আমার মায়ের মুখ থেকে শোনা, এবং কিছুটা আমি মানে দেখেছি। আমি তখন খুব ছোট ছিলাম, বাট আমার মনে আছে কিছু কিছু। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হলো, আমার নানা ছিলেন একজন বাংলাদেশ বিমানের অফিসার, এবং ঘটনাটা অ্যাকচুয়ালি 1989 বা 90 এরকম হবে। তো আমি তখন খুবই ছোট, আমার বয়স তখন 5 কি 6 বছর। আমার টোটালি সবকিছু মনে নেই, বাট আমার হালকা হালকা অনেক কিছুই মনে আছে। তো আমার নানা যখন বাংলাদেশ বিমানের একজন অফিসার ছিলেন, সে প্রায় কাজে ইন্ডিয়ায় যাওয়া আসা করতেন। তো আমার নানা যখন ইন্ডিয়ায় যাওয়া আসা করতেন, আমাদের বাসা তখন ছিল রায়ের বাজার টালি অফিসে। ঘটনাটা হচ্ছে যে আমার নানা যখন ইন্ডিয়া যাওয়া আসা করতেন, আমার নানি থাকতো ঢাকাতে রায়ের বাজারে, এবং ওই সময় আমার নানার সাথে একজনের অ্যাফেয়ার হয়, একজন ইন্ডিয়ান মহিলার অ্যাফেয়ার হয়, বাট উনি কলকাতার, উনি ইন্ডিয়ান বাঙালি বলতে গেলে। তো তাদের সাথে এমনই অ্যাফেয়ার হয়ে যায়, যার কারণে মানে তারা এগ্রি হয় যে বিয়ে করার জন্য। কিন্তু আমার নানি চাচ্ছিলেন না যে সে আর একটা বিয়ে করুক। তো অনেকভাবে আমার নানি বোঝানোর পরে, যে আমার আম্মুরা 4 ভাই বোন ছিলেন, 2 বোন 2 ভাই। তো এই কারণে অনেক বোঝানোর পরে আমার নানা উনাকে বিয়ে না করতে এগ্রি হন। তারপরে যেটা ঘটে হলো যে ওই মহিলাটা আমার নানাকে কি বলে বা কিভাবে যেন একটা পাথর দেয়। সেই কালো রঙের পাথর, একদম কুচকুচে কালো, এবং এই ধরনের পাথর আমরা কখনো দেখেছি বলেও মনে হয় না। তো এই পাথরটা যখন আমার নানার কাছে চলে আসলো বা নানা নিল, তখন থেকে আমার নানি উনি দেখতে পারেন
আমার নানিকে একেবারেই সে সহ্য করতে পারেন না, এবং সে টোটালি ওনাকে বিয়ে করার জন্য এগেন, লাইক ওনাকে সে বিয়ে করবেই। কোনো কারণ দিয়ে তাকে আর বোঝানো যাচ্ছিল না যে বিয়ে না করার জন্য সে বিয়ে করবেই। তো আমার নানি গেলেন একজন মসজিদে হুজুরের কাছে যে এরকম এরকম হলো ঘটনা, যে এক পাথর ওনার সাথে সারাক্ষণ থাকে, এবং এই পাথরটা যখনই ওনার কাছে দেখলো আমার নানি, সে তারপরের থেকেই দেখা যাচ্ছে যে মানে আমার নানিকে সহ্য করতে পারতেছেন না। তো এই ঘটনাটা পুরাটা যখন উনি ডিটেলস ওই হুজুরকে বলেন, তখন হুজুর বললো যে ঠিক আছে, আমি আপনাকে পরের দিন জানাবো। তো কারণ হুজুর জিন দিয়ে মানে জানতে পারতো অনেক কিছু। তো পরের দিন যখন আমার নানি আবার গেল ওনার কাছে, তখন উনি বললেন যে ওই পাথরটা একটা কালো জাদু করা, এই কারণে আমার নানু তাকে উনি দেখতে পারেন না। তো কোনোভাবে যদি পাথরটা ওনার থেকে সরিয়ে ফেলা যায়, তাহলে হয়তো বা উনি কালো জাদু থেকে মুক্তি পাবে। তারপরে আমার নানি যখন পাথরটা নিয়ে অনেক দূরে বেরিবাঁধের অনেক দূরে আমার নানা যখন গোসল করতে গেছিল বাথরুমে, তখন নিয়ে আমার আম্মুকে নিয়ে সে অনেক দূরে ওই পাথরটা ফেলে দিয়ে এসেছিল, যে বেরিবাঁধের পরে বছিলার ওদিক দিয়ে কোনো এক জায়গায় সে ফেলে দিয়ে এসেছিল। তো ফেলে দিয়ে আসার পর উনি যখন বাসায় ব্যাক করে, তখন পাথরটা সেম জায়গায় দেখতে পারেন। বাট হাউ ইজ পসিবল, লাইক পাথরটা কিভাবে আসলো এটা আমরা এখনো জানি না। বাট আমার এটুকু মনে আছে যে আমরা তখন ড্রয়িং রুমে বসা ছিলাম আমার আম্মু কোলে, এবং আমার নানি কোনো কারণে পাথরটা ছুঁড়ে বাইরে ফেলে দিছিল, এবং পাথরটা সরাসরি এসে বাইরে থেকে ছুটে এসে মাটিতে পড়ে, মেঝেতে, আমাদের ঘরে ড্রয়িং রুমের মেঝেতে পড়ে, এবং সেখান থেকে অনেক রক্ত বের হচ্ছিল, জলজান্ত মানুষের মতো রক্ত। এই কথাটা আমার স্পষ্ট মনে আছে, বাট বাকি কথাগুলো মনে নেই। তো যাই হোক, আমরা আমার নানাকে ওখান থেকে আর ফিরাই আনতে পারি নাই। আমার নানা ওই মহিলাটিকে বিয়ে করেন, এবং কিছুদিন আগে আমি যখন বাংলাদেশে গেছিলাম, এই জানুয়ারি 5 তারিখে আমি আমার নানার সাথে দেখা করতে গেছিলাম। উনি এখন বর্তমানে গুলশানে থাকেন। তো আমি তখনও ওনার আঙুলে পাথরটা দেখতে পেয়েছিলাম। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।